তো মন্ত্রের প্রয়োগ করতে হয়। তখন আমি ওকে ভাগানোর জন্য মন্ত্র ছাড়তে শুরু করি। এটাও একটা বান, কিন্তু যত কিছু চালান হয় সবই বান, কিন্তু আমরা বান সবসময় মানুষ মারার ক্ষেত্রেই বলে থাকি। বা তাবিজ আর পাথর, ঠিক আছে, দুজনের সেপারেট কাজ আছে, বাট কোনো একটা কাজ যদি সিমিলার হয় এই দুটোর, তুমি কোনটাকে প্রেফার করবে? কিরকম ভাবে মানে এই যে জিনিসগুলোকে কন্ট্রোল করে, মানুষ কি কন্ট্রোল করতে পারে? রহস্যময় দুনিয়ার যে আত্মা বা প্রেতাত্মা, এদের কাটান মানুষ জিনিসটা ছবি আঁকার কনসেপ্টটা কি আছে? কিন্তু আমার বাড়িতে অম্বাবচী হয়, সেই কাপড়টা কিন্তু আমি। মেরিটালেজেন থেকে আমি দেবপ্রতিম। আজকে রাজা চ্যাটার্জি বলে একজন, যিনি আমাদের বহু পুরনো একটা এপিসোড যেখানে নাম হচ্ছে গিয়ে প্রেত সাধনা, সেখানে কথা ছিল প্রদীপের সলতেটা কি দিয়ে তৈরি হয়। উনি আজকে প্রপার অ্যান্সার দিয়েছেন, উনি ওয়েটও করছে যে উত্তরটা ঠিক কি না ভুল। তাই জানিয়ে দিলাম, বলেছিলাম ভিডিওতে জানাবো, জানিয়ে দিলাম উনি ঠিকই উত্তর দিয়েছে। এইভাবে দেখার জন্য প্রচন্ডভাবে থ্যাংক ইউ তাকে জানাই। আর আরো আমাদের এপিসোডগুলো আসছে, আরো ইন্টারেস্টিং অনেক এপিসোড নিয়ে আমরা আসার চেষ্টা করছি। আমি চাইবো যে আপনারা যেন এপিসোডগুলো শুরু থেকে শেষ অবধি দেখেন, কেন কি অনেকে অনেক কিছুই জানার থাকে, আর অনেক কোশ্চেন্সও দেওয়া হয় আমাদের ফুল এপিসোড। আপনারা যদি পুরোটা না দেখেন তাহলে অ্যান্সারগুলোও দিতে পারবেন। চলুন আজকে একটা নতুন এপিসোড, যেখানে মহারাজের সাথে আরেকটু কিছু সময় আমরা স্পেন্ড করি। সত্যটা ভয়ঙ্কর। আচ্ছা, আমরা তো এই রহস্যময় দুনিয়াটা নিয়ে অনেকটা ঘেটেছি। এই জিনিসটা কিরকম ভাবে মানে এই যে জিনিসগুলোকে কন্ট্রোল করে, মানুষ কি কন্ট্রোল করতে পারে রহস্যময় দুনিয়ার যে আত্মা বা প্রেতাত্মা এদেরকে? রহস্যময় দুনিয়াগুলোকে যদি তুমি ঠিক এইভাবে দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রহস্যময় দুনিয়াটা সত্যি রহস্যময়, রহস্যে ভরা। আমরা বারবার কি ভাবি যে আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি তাই সত্য, বাকি সব অসত্য, তাই তো? এসি চলছে, রাত 2-3টে বাজে, হ্যাঁ, এসির হাওয়াটা অনুভব করছি, এসির হাওয়াটা দেখতে পাচ্ছি না। এসির হাওয়াতে এটা নড়ছে, সেটা কি গ্যারান্টি? দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছি না গ্যারান্টিও নেই, কিন্তু অনুভব করলে ব্যাস। দেখতে পাচ্ছি না মানেই যে তা নয়, এটা নয়। সেরকম রহস্যময় দুনিয়াতে যখন আমরা প্রবেশ করি, তখন কিন্তু সব থেকে বড় জিনিস দেখা যায় যে এটা আত্মার দুনিয়া। এই আত্মার দুনিয়ায় শুধু মানুষ, যে জীবিত মানুষেরা মৃত হয়েছে বলে তাদেরকে দেখতে পাওয়া যায় বা তারাই আছে এটা নয়, প্রাণীরাও আছে। প্রাণীরাও আছে, কুকুর, বিড়াল, গরু, ছাগল সবকিছুই আছে, ঘোড়া সবকিছু আছে, যারা আত্মা রূপেও সেখানে ঘুরে এরা বেড়ায়। কি করে তাহলে? প্রত্যেকটা জিনিসই তার প্রত্যেকটা দুনিয়াতে বিরাজ করে। আচ্ছা, পাখি পাখির দুনিয়াতে ঘোরে, মানুষ মানুষের দুনিয়াতে ঘোরে। আমি পাখির দুনিয়াতে যাব না, পাখি আমার দুনিয়াতে আসবে না। তাও কিছু কিছু সময় আমরা আওয়াজ শুনতে পাই, কিন্তু তাকে দেখতে পাই না, তাই না? কি করে হয়? বিজ্ঞান বলে কাক রাতে দেখতে পায় না, আকাশে কাক ওড়ে কি করে? বিজ্ঞান বলে রাতে কাক অন্ধ হয়ে যায়। আমি ভাই বৈজ্ঞানিক নই, আমি তাদের যতটুকু শুনেছি বুঝেছি তাতে তারা বলেছেন যে কাক রাতে দেখতে পান না অন্ধকারের জন্য, আকাশে ওড়ে কি করে? মাঝে মাঝে ওড়ে। যেখানে যেখানে এই ধরনের এনার্জি ঘোরে, সেখানে সেখানে রাতে আকাশে কাক ওড়ে। অদৃশ্য এনার্জি হচ্ছে ভূত, আত্মা, ইংরেজিতে বললে খুব ভালো লাগে ঘোস্ট, এন্টিটি। এন্টিটি,
আমাদের দুনিয়া এন্টিটি, মানুষ, অন্য মানুষেরা ঘোস্ট। হ্যাঁ, তো এই যে শব্দটা, এটা সত্যি, ভূত আছে, যে যার পাল্লায় পড়েছে শেষে জানে। আমরা এই দুনিয়ায় থাকি, তাই আমরা মানি যে হ্যাঁ এই জিনিস আছে, এবং একে কিছু কিছু সময়, কিছু কিছু ভাবে, কিছু কিছু প্রক্রিয়ার মাধ্যমে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল কিভাবে করে? এটা এক একজনের এক এক রকম স্টাইল, যে যেরকম স্টাইলে করে। আমি আমারটা বলতে পারি, কারণ আমি একটু অন্যভাবে কন্ট্রোল করি। আমি অনুরোধের মাধ্যমে, প্রয়োজন হয় না যে হুইপ করে, অনুরোধের মাধ্যমে আমি এদেরকে কন্ট্রোল করি। আচ্ছা, এই দুটো কোশ্চেন আছে। অ্যাজ আ প্রফেশনাল কেউ কন্ট্রোল করতে পারে, না যে কেউ কন্ট্রোল করতে পারে? যার নিজের ওপরে অনেক বেশি কন্ট্রোল আছে, সেই সেটাকে কন্ট্রোল করতে পারবে, প্রথম। দ্বিতীয়, প্রফেশনালরা অনেক বেশি এক্সপার্ট হয়। আচ্ছা, কিন্তু তা বলে অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না, এটা একদমই নয়। যার নিজের ওপর কন্ট্রোল আছে, সেখানে অনেক বেশি স্থির চিত্ত হয়ে তাকে অনুরোধের মাধ্যমে, ওখানে আরো হুইপ নয়, অনুরোধের মাধ্যমে অনেক সময় এটা কন্ট্রোল হয়ে যায়। একদম এটা কন্ট্রোল হয়ে যায়। তাই একদম কেউ প্রফেশনাল লোক ছাড়া আর আত্মাকে কন্ট্রোল করতে পারবে না, এটা হয় না। হয় এবং ইমোশনাল অ্যাটাচও থাকে, অনেক অনেক ইমোশনাল অ্যাটাচ থাকে। মানে আমার কাছে বহুত এরকম ঘটনা আছে, ইমোশনাল অ্যাটাচ। আচ্ছা, তার মাধ্যমে সে তার স্বামী মারা গেছেন, গত হয়েছেন, এবং তার স্ত্রীকে প্রচুর ধন প্রদান করেছেন। একটা সময় স্ত্রী যখন বুঝতে পারলো ব্যাপারটা যে তার স্বামীর কারণে এই জিনিসগুলো হচ্ছে, তখন সে তাকে রিলিজ করে যে তুমি চলে যাও, তুমি মুক্তি হয়ে যাও, আমাদের হয়ে গেছে, আমরা যা তুমি দান করছো তাতে হবে, আমাদের এর থেকে আর বেশি কিছু চাই না। তাকে মুক্তি দিয়েছে। সেই গোষ্ঠ শুনেছে তার কথা, সে সেখান থেকে চলে গেছে, তার বাড়ির সামনে গাছে থাকতো। মিথ্যে নয়, এটা সত্য। আচ্ছা আচ্ছা। আর যারা প্রফেশনাল হয় তারা কি? প্রফেশনাল লোক তো তার মন্ত্রোক্ত বলে একে কন্ট্রোল করে, তার তন্ত্রোক্ত শক্তির দ্বারা একে দৃষ্টি দেখে, এইগুলো সাধন শক্তির দ্বারা অনুভব করে, এর মাধ্যমে এদেরকে কন্ট্রোল করা হয়। প্রফেশনাল, তুমিও তো প্রফেশনাল, তাই তো? হ্যাঁ, এ তো স্বাভাবিক জিনিস। তুমি কিভাবে কন্ট্রোল করো? আমি দুটো জিনিসকেই মেলাই। আমি তন্ত্রোক্ত মন্ত্রোক্ত ভাবে ব্যাপারটার সঙ্গে অ্যাটাচ হই, এবং অনুরোধের মাধ্যমেই আমি করি। এবং দীর্ঘ আমার তন্ত্রোক্ত জীবন, 35 বছরের কেরিয়ার তন্ত্রোক্ত জীবনের সঙ্গে, এবং প্রয়োগ আমার মোটামুটি ভাবে, দেখো প্রয়োগ তো এক একটা স্তরে পাল্টাতে থাকে। আমি খুব বড় বড় জীবন প্রয়োগ তাও 25 বছরের ওপরে হয়ে যাবে। আগে তো আমি তন্ত্রের দুনিয়া ঢুকেছি এমনি, ওই শিখছি, শিখতে 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 ব্যাপারটা চলে এসছে। কিছু বছর পর তো প্রফেশনাল ভাবে ঢুকি, অটোমেটিক প্রফেশনাল হয়ে যাই। তো সেই সময়ের যে ঘটনাগুলো, আগেও অনুরোধ ছিল, তারপরেও অনুরোধ এসছে, সেখানে একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়ে যায় এদের সঙ্গে। এদের সঙ্গে তুমি অনুরোধের মাধ্যমে তুমি এদেরকে কন্ট্রোল করতে পারো। তার সঙ্গে সাধন শক্তি বাড়তে বাড়তে মন্ত্র শক্তি, কিছু কিছু জায়গায় মন্ত্র শক্তির প্রয়োগ হয় বিতাড়িত করার জন্য, বা প্রথমে বোঝাতে হয় তুমি শক্তিশালী ওর থেকে, সেটার জন্য মন্ত্রের প্রয়োজন। তুমি যে শক্তিশালী একটা আত্মার থেকে, সেটা বোঝাবে কি করে? সেটা মন্ত্রোক্ত পদ্ধতি। আচ্ছা আচ্ছা। ধরো তোমাকে ধরেছে কোনো জিনিস, সেটা আমরা মনে হয় তোমাকে লাইভ, আমি আনকাট স্টোরিতে আমার রয়েছে, যেটা ভাঙ্গাড়ির এপিসোডের শুরুতেই আছে। হ্যাঁ, তো এইভাবে প্রথমেই তাকে কন্ট্রোল করতে হয়। এবার যখন তুমি দেখছো যে একে বোঝাতে হবে, দেখ আমি কিন্তু শক্তিশালী, তাকে পাওয়ার দিতে হয়। ও যখন কারুর মধ্যে ঢোকে তখন তাকে ব্লক করতে হয়। ব্লক করে এবার তোমার ঊর্জা, হাতের ঊর্জা সে নিতে পারবে না।
তোমার সামনে একটা হ্যালোজেন যদি সামনে জ্বালিয়ে হয়, তুমি কি করবে? চোখ টিপ টিপ করবো। টিপ টিপ করবে। হুম। তাহলে চোখ নিতে পারছে না, না। তাহলে খুব বেশি গালাগালি করে বলবে এটা সরা, নেবা, এই তো গল্প করবে। হুম। এবার যতক্ষণ ও থাকছে আর যদি না নেবায়, তখন কি হবে? ওটা যদি আরো 4টে হ্যালোজেন, তখন বলবে ক্ষমা কর, আমি উঠছি, তুই নেবা। হ্যাঁ। এইটাই সাবজেক্ট। আচ্ছা। তুমি তোমার পাওয়ার একের পর এক ওর উপরে অ্যাপ্লাই করতে থাকবে, ও তখন বলবে যে আমি চলে যাচ্ছি, তুমি আমায় ছাড়ো। আচ্ছা আচ্ছা। এবার তখন আমাদের অনুরোধ, প্রথম তো আমরা অনুরোধ করি হুম। যে ভাই কেন এসছিস, কি করছিস। এটা যদি কাউকে ডিরেক্ট আবেশ আসে কারোর উপরে, হুম। তাহলে তুমি অনুরোধই সবার আগে আমি চেষ্টা করি। তাই আমার পদ্ধতি অনুরোধের মাধ্যমেই যায়। আমি আমার কাছে যারা আছেন, যাদের আমি পূজার আসনে বসিয়ে রেখেছি, আমি তাদেরকে অনুরোধই করি। হুম। তাদের কাছে ছবি দেওয়া হয়, তাদেরকেই অনুরোধ করা হয়। অনেকে বলতে পারে কি এইসব কি হচ্ছে, বাট এনার্জিকে তুমি বলছো, তাতে যদি তোমার কোনো কাজ হয়ে যায়, তাহলে আমি কেন এনার্জিকে বলবো না? সেটাই, আমার তো বলতে দোষ নেই, আমার তো বলতে দোষ নেই। দোষ নেই, তারা করবে কি করবে না তাদের ব্যাপার। সেই কারণেই বলা হয় যে বারংবার বলো, র্যাপিটেডলি, রিপিটলি। রিপিটেডলি বলতেই থাকতে হবে। হ্যাঁ, তুমি রিপিটেডলি বলো এবং র্যাপিটেডলি বলো, বারবার 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 বলো। হ্যাঁ। রানিং বলো, তুমি আমাকে করে দাও, তুমি আমাকে করে দাও, তুমি আমাকে করে দাও। আবার তুমি আমাকে করে দাও দয়া করে। যেখানে গিয়ে তোমার এনার্জির সাথে ওর এনার্জির অ্যাটাচ হবে, সেখানেই তুমি তাকে কন্ট্রোল করতে পারবে, তার থেকে সুফল পেতে পারবে। আবার আমাদের মতন লোকেরা প্রচুর মানুষের জীবনকে পাল্টানোর জন্য, ভালো মন্দ সবই আছে, তো জীবনকে পাল্টানোর জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। এই ব্যবহারটাকে কিরকম কি বলে? এটাকে তো চালান ক্রিয়ার মাধ্যমে হয়, নানা রকম হয়। ধরো ভালো বলছি, তো আমরা ধরো কাউকে ফিরিয়ে আনতে হবে, তার ছবি, তার কাপড়, এই কঙ্কালীর মুখে আমরা তো করটির মুখের মধ্যে দিয়ে আমরা মন্ত্র জপ করি, তাকে আমরা মন্ত্র জপের মাধ্যমে জাগরণ করি এবং আমাদের এনার্জির মাধ্যমে তিনি জাগরিত হন, এটাই আমাদের অনুভূতি হয়। আর তার সাথে সাথে আমি তাকে অনুরোধ করি যে এই জিনিসটা করে দাও মন্ত্রের সঙ্গে তাকে। আমরা যদি ধরো মন্ত্র তো বলা উচিত নয়, যাই হোক না, মন্ত্র বলবো না, তো মন্ত্রের মাধ্যমে আমরা সেটাকে যোগ করে তাকে বলি, আবার অনুরোধও বলি। আমরা দুটো জিনিসে তার সঙ্গে ছাড়ি এবং তার সঙ্গে দেবীত্ব মন্ত্রও আমাদের প্রয়োগ হয়। কখনো উচ্ছিষ্ট চণ্ডালিনীর মন্ত্র প্রয়োগ হয়, কখনো বীরভদ্রের মন্ত্র প্রয়োগ হয়, কখনো আমাদের পিশাচের মন্ত্র প্রয়োগ হয়, বিভিন্ন রকম মন্ত্র আছে। আচ্ছা, এই যে বান, একটা তন্ত্রের সাথে একটা বান না খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, তন্ত্রের যদি আমরা কৃচ্ছকর্ম ভাবি, সেটার সঙ্গে লোকের কাছে রিলেটেড। কৃচ্ছকর্ম মধ্যে রিলেটেড, কিন্তু কৃচ্ছকর্ম ছাড়াও প্রত্যেকটি কর্মের মধ্যেই সবকটিতেই বান চলে। আচ্ছা, এই বানটা কি অ্যাকচুয়ালি কি জিনিস? মন্ত্র, বিভিন্ন রকম ক্রিয়ার প্রয়োগ হয়, মন্ত্র তো লাগবেই। তাতে সেখানে নির্দিষ্টভাবে কোনো জিনিসকে পঞ্চভূতের মধ্যে চালিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় বান পদ্ধতি। আচ্ছা। ধনবান, মৃত্যুবান। ধনবান অর্থাৎ ধন বৃদ্ধি করে, আর মৃত্যুমুখী বান মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তো মৃত্যুমুখী বানের বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন পার্ট আছে। রক্তমুখী বান, জ্বালামুখী বান, হুলা বান, নৈরিত বান, নানা রকম বান আছে। আকাশ বান, মেঘনাদ বান, নানা রকম বান আছে, ঠিক আছে। বন্ধন বান, নাগপাশ বান, পাশ বান, নানা রকম বানের বিভিন্ন রকম বিভাগ আছে। তোমার এইসব নামগুলো যেহেতু মনে আছে, তুমি নিশ্চয়ই এগুলো কি কিছু করেছো, এগুলো ইউজ করেছো? আজকেই একটা ক্লায়েন্টের কাজ ধরেছে, আজকের ডেটে দাঁড়িয়ে আমি জ্বালামুখী বানের প্রতিকারের কাজ ধরেছি, তার উপরে জ্বালামুখী বান মারা আছে। এরকম প্রচুর, মানে আমি শুধুমাত্র প্রতিকার করি এটা নয়, আমি তো মারি অবশ্যই,
না মানলে তাকে কাটান জানবে না। আচ্ছা। হুম। তুমি কাটান শোনোনি আলাদা ব্যাপার, কিন্তু কাটান তোমাকে জানবে তখনই যখন তুমি মারতে পারবে, কারণ তুমি তখনই বুঝবে যে এটা এখান থেকে ঢোকে, তাহলে আমাকে এটা এখানকে বন্ধ করতে হবে। ও তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো, আইডেন্টিফাই কি করে করবে? হ্যাঁ, সেটা একটা রিপোর্ট যখন হয়, ডক্টররা একটা রিপোর্ট করে, সেই রিপোর্টে আইডেন্টিফাই কি করে হয়? ওই তো মানে পড়ে এই দেখে, জীবাণুটা এখানে এইভাবে এসছে, এই জন্য এই রোগটা হয়েছে। হ্যাঁ, ঠিক ওইখানেই অ্যাটাক করবে, তাই জন্য তাহলে এই attack। রোগটা গিয়ে এই জীবাণু, তাহলে তার মেডিসিন হয় এই জীবাণুকে মারার মেডিসিন হয়, রোগকে ঠিক করার মেডিসিন হয় না। না, জীবাণুকে ভালো চেনে ওরা। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক সেরকমই কারুর সিমটম, কারুর কোনো কিছু থেকে আমাকে তার কোন ক্রিয়া হয়েছে তার উপর সেটাকে বার করতে হয়, সেটাকে বার করে তারপর আইডেন্টিফাই করতে, আচ্ছা একে তাহলে হুলাবান মেরেছে, তাহলে হুলাবানের জন্য আমার কি বান মারলে প্রতিকার হবে, কি কাটান বান মারলে তবে হবে। বানও আছে তো তার কাটান বানও আছে, কাটান বানও আছে, আকাশগঙ্গা আছে, মঞ্জুশ্রী আছে, মৃত সঞ্জীবনী আছে, মহামৃত্যুঞ্জয়ের নাম তো হাজারের লোক শুনে নিয়েছে। মহামৃত্যুঞ্জয়, লঘুমৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়, তো এই তো তোমাদের নিজের জানা, এগুলোও তো এক একটা বান। মায়াবান, কামবান, ধনবান, ঋণবান সব তো আছে। এই যে মানুষ মানে ব্যবসা একদম শেষ হয়ে গেল, ভরভরন্ত ব্যবসা শেষ হয়ে গেল ঋণবান মেরে, বন্ধাবান বেনে, বাঁধনবান মেরে তো হচ্ছে সন্তানদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়। টোটাল করকম বান হয়, এর শেষ নেই। আজকের দিনে দাঁড়িয়ে এর শেষ নেই। তার কারণ কিছু ক্রিয়া আমাদের গ্রন্থের মধ্যে আছে, বেশিরভাগটাই এসছে, কিন্তু তাছাড়াও কিছু উপক্রিয়া আছে যেগুলো রিচুয়াল থেকে সৃষ্টি হয়েছে, যেগুলো স্বপ্নাদেশ থেকে এসছে, যেগুলো গুরুমুখীর জায়গা থেকে পরিবর্তন হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তাই এখন আর সেইভাবে যায় না। 1-1-27, 1-1-27, 56, 64, 68, 108 এ তো এমনি ছিল। এই তো এমনি ছিল। আচ্ছা, কিন্তু এখন তাছাড়াও যত হয়তো আমার কারোর খুব পুরনো কোনো সাধু সন্তের সঙ্গে বা আমাদের অন্য ধরনের অন্য ঈশ্বরের সঙ্গে যখন দেখা হচ্ছে, কথা হচ্ছে, আলাপ হচ্ছে, আলাপচারিতার মাধ্যমে আমাদের অনেক কিছু এগোয়, সমাজে যাই যখন, সেখান থেকে নতুন কিছু পাওয়া যায় মাঝে মধ্যেই। আচ্ছা, এরকম আদিবাসী, ঘোর আদিবাসী আছে, ঘোর গ্রাম্য আছে, সেখানে একটু অন্য রকমের চালান পেলাম, একটু অন্য রকমের জিনিস দিয়ে ক্রিয়া দেখলাম। আচ্ছা, এই যে সব তো শেষ জানি আমি না, আমার কাছে অন্য মানেই ওটাই নতুন। হ্যাঁ, মানে এই যে তুমি পেলাম বলছো, হ্যাঁ, পেলেটা কি করে, পাওয়ার জিনিসটা কি? এটা দোকানে আসে না? এটা তন্ত্রোক্ত দোকান। আজকে আমরা পডকাস্ট করছি, হ্যাঁ, নতুন পডকাস্ট যারা নাবে তাদের অন্য বড় বড় মানুষেরা পাত্তা দেয় না, কিন্তু এই যে নতুন নামলো, এর থেকে দুটো শব্দ শিখতে পারা যায়। আবার একদম পুরনো লোক আছে যে একদম মাহির, তার কাছ থেকেও দুটো শব্দ শিখতে পাওয়া যায়। তো যখন আমরা অন্য মানুষদের সঙ্গে সমাজে যাই, অর্থাৎ তন্ত্রোক্ত সমাজ বসে, আর বিভিন্ন বড় বড় গুরুরা আসেন, গুরুদের সঙ্গে পরিচয় হয়, কোথাও রাস্তায় যেতে, কোথাও সঙ্গমে যেতে, কোথাও তন্ত্রের দুনিয়ায় যেতে, ধরো তারাপীঠেই কারুর সঙ্গে পরিচয় হলো, কেমন আছেন, নমস্কার। ধরো আমি ভগের ওপর মানে চিতার উপরে বসে আছি, চিতার উপরে জপ করছি। তো চিতার উপর বসে থাকলে নিয়ম হচ্ছে যিনি যে আসনে বসবেন সেই আসনে যদি বা তার আশেপাশে যদি তোমাকে দেন, ওনাকে প্রণাম জানাতে হয়। তো বর্তমান রিচুয়ালে কেউ হাত জোর করে প্রণাম জানান, আবার অনেকে আদেশ বলে। আদেশ মানে আদেশ না, আদেশ মানে প্রণাম। আদেশ কথাটার অর্থ লোকে অন্যভাবে, মানে আদেশ আদেশ মানে অকাল কুষ্মণ্ডের বাচ্চা এগুলো। আদেশ মানে প্রণাম। এবার তোমার সামনে যাবে, দেখবি উনি আদেশ বলবেন মানে প্রণাম, বড় কিন্তু তোমাকে প্রণাম বলবেন কেন? তোমার বস্ত্রকে সম্মান দিলেন, তুমি যে সাবজেক্টের মধ্যে রয়েছে তাকে, সবার তার কাছে ছোট।
আমিও তাকে প্রণাম জানালাম। ভালো লাগলে কথা হলো, 2-4টে কথা, সবকিছু ঘরানা এই চললো। তো সেখান থেকে গল্প করতে করতে তার কিছু রিচুয়াল তুমি জানলে, আমার কিছু রিচুয়াল সে জানলো। আচ্ছা। তার মনে হলে সে রাখলো, আমার মনে হলে আমি রাখলাম। বিভিন্ন রকম। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, বয়স্ক দাদু। আচ্ছা। তার কাছ থেকে আমি একটা মন্ত্র শিখেছি। কেন মন্ত্র সেটা বলবো না। মন্ত্র হচ্ছে গজেগা দণ্ডাগা ছেরাম ফুকতে লক্ষণগা সুখ সুখ সুখনা বলি কার আগে হেরাম ঠাকুরের কুটি কুটিয়া। কিসের জন্য বলবো না। কিসের মন্ত্র? সেটা কি কিছুর question? মন্ত্র? কোশ্চেন দরকার নেই, কারণ এটা জেনারেলি লোকের কাছে যাবে না। আচ্ছা আচ্ছা। এটা কোশ্চেন নয়, হুম, এবং এর উত্তর আমি দিতে চাই না, কারণ মন্ত্র। আচ্ছা। ঠিক আছে, বাট আমি তো তার কাছ থেকে শিখেছি, টাচ হুম। করি, তাতে রেজাল্ট বেরোয়। তিনি আমাকে দিয়ে গেছে। সে আমার ক্লায়েন্ট দাদু, বুড়ো দাদু। তিনি প্রেত ক্রিয়াতে মোটামুটি যুক্ত ছিলেন। তিনি একটা জায়গায় আমাকে রিচুয়ালের আমি মালার আমাকে শোধন করে দিলেন। যে বলছে, মহারাজ তুমি তো এইটা দিয়ে করো, তাহলে তুমি এইটা দিয়ে করে দাও। বলগা চালান তিনি আমাকে দিয়েছেন, বলগা চালান আমি করেছি, বলগা চালান হয়েছে তাতে। সেই মালাটার পরিবর্তন, হাতে করে মালাটা তৈরি করতে হয়, মালাটা তৈরি করেছি, রেজাল্ট বেরিয়েছে। তো কার কাছ থেকে তুমি কি পাবে সেটা নেই। এ তো তাই বানের পরিবর্তন বা তত্ত্বের পরিবর্তন, হাজারো জিনিস তুমি পাবে, বান যেরকম চালান সেটার মধ্যে পাবে। যে এই যে দিয়ে যাওয়া, ঠিক আছে, দিয়ে যে মানুষ যায়, ঠিক আছে, সেই জিনিসটা প্রসেসটা তো বলে, এটা মনে রাখে কি? একদম তোমার তো হয়ে যায়। জিনিস না, আনকমন সাবজেক্ট, নতুন হ্যাঁ। সাবজেক্ট, মনে থাকবে কি করে? লিখতে হয়। এইটাই আমাদের কাজ। কোনো কারণে অসুবিধা হলে দেন কিছু লিখে নিলাম বা রেকর্ড করে নিলাম, বাট এটাই আমাদের কাজ। মনে রাখ। আমরা মোবাইল নাম্বারটা মনে রাখবো না। সদবড়ি, ঘুমছি, কণ্টক, বিভিন্ন রকম জিনিস, যে সাবজেক্ট যা লোকের কাছে নাম শোনা নেই, সেটা আমরা মনে রাখবো। আমরা হয়তো নিজের ওয়াইফের মোবাইল নাম্বারটা মনে রাখতে পারবো না, মোবাইলটা খুলে দেখতে হবে। কিন্তু অমুক কাজের জন্য কোন মন্ত্রটা, অমুক কাজের জন্য কোন দিকটা, সেটা আমাদের মনে নেই। এটা আমাদের কাজ, কারণ আমরা এটার সঙ্গে যুক্ত। শুধু আমি নই, আর যারা এত বেশি মনে রাখে, আমার মনে হয় মেমোরি কোটা আমার এইটুকুই, তো আমার ওটা অন্য নাম্বার নিয়ে আমার কি দরকার? আমার কাছে যদি 10 টিবি আছে, কিন্তু আমার 10 টিবির মধ্যে 1 টিবি আমার চলবে, আর 9 টিবি আমার দ্বারা হবে না, তাহলে সেই 9 টিবিটা আমার দ্বারা হবে না ভাই। তো 1 টিবির ক্ষমতা আমি জানি, তাহলে 1 টিবির মধ্যে আমি বেকার মোবাইল নাম্বার মাথায় ঢুকিয়ে দিয়ে কি করব? আচ্ছা, সেটা তো ঠিক, তাই না? তাহলে আমি করব না, তার বদলে দুটো মন্ত্র মাথায় রাখবো। 4টে মোবাইল নাম্বারের বদলে যদি দুটো মন্ত্র থাকে, তাহলে আমি দুটো মন্ত্রই মাথায় রাখবো। 4টে মোবাইল নাম্বার মাথায় রাখবো না, কারণ আমার মোবাইলের মধ্যে দেখে নিতে পারবো। সেটা ঠিক। আচ্ছা, তোমার যদি কোনো স্মৃতিতে এরকম কোনো ঘটনা থাকে যেটাই বান হয়েছে বা বান মারা হয়েছে, বান মারা মানে কোন বান শুনতে চাইছো? ভালো বান না খারাপ বান? তুমি তো এতগুলো বান বললে, ভালো বান বললে আমাদের অডিয়েন্স একটু কমই শুনবে। খারাপ বানটাই শোনে। খারাপ বান, খারাপ বান বলতে এই মুহূর্তে একটা বানের কথা মনে আসছে, মৃত্যুমুখী বান। আচ্ছা। আজ থেকে 19 বছর আগেকার ঘটনা। যার উপরে মারা হয়েছিল, সেই ব্যক্তিটাকে কোনো এক সময় আমি বলেছিলাম যে তোমার উপরে তন্ত্রক্রিয়া হয়েছে। এবার বিভিন্ন রকম জিনিস লাগে, মানে খরচা।
ও শুনে মাল পালিয়ে গেছে, বেশ ভালো। তখন তো কিছু হয়নি, তাই তার কিছু গায়ে লাগে। যে ঘটনাটা আমি 19 বছর আগে বলছি, সেই ঘটনাটাকে তুমি 20 বছর 21 বছর আগে নিয়ে যাও, 1-2 বছর আগেকার গল্প তার। তখন তিনি এসেছিলেন। যেহেতু আমার বন্ধুর পিসামশাই, পিসামশাই, সেহেতু বন্ধু বলতে আমার জুনিয়র, কিন্তু আমার বন্ধু। আমি ওদের কাছে দাদা, প্রিয় দাদা। এনি কাইন্ড অফ ডিসিশন ওরা আমার সঙ্গে কনসাল্ট করে, মানে ছোট থেকেই আমার সঙ্গে, আমার কাজের সঙ্গে, আমার যে আগেকার কাজ যেগুলো ছিল রুজি রোজগারের কাজ, আমি তো একদম শেষের দিকে আমার সেগুলো অন্যদেরকে দিয়ে দিলাম। তো তার আগেকার অধ্যায় ওরা ওই সময় আমার কাছে থাকতো, করতো, একদম ছোটবেলার থেকে। তো ওরা জানে, মানে ছোটবেলায় এরকম ছিল, কাউকে পছন্দ হলে মিষ্টি, সাদা রঙের মিষ্টি, যেহেতু বশীকরণের কাজ হয়, সাদা রঙের মিষ্টি, অসুখ একটু মন্ত্র বলে দে। হ্যাঁ, তুমি বলেছিলে তো। বুঝতে পারছো তো? তো ওই সময়ের ওরা আমার কাছে, তো ও নিয়ে এসেছিল। সেই সময় আমি দেখে বলেছিলাম যে তোমার উপরে তন্ত্রোক্ত ক্রিয়ার প্রয়োগ হচ্ছে, যেটা মারণ ক্রিয়ার প্রয়োগ আছে। তো খরচ শোনেনি, বেরিয়ে গেছে। তো হঠাৎ একদিন, কারণ আমার তো ওই 16-18 ঘন্টা এমনি বসে থাকতে হয় বাবু হয়ে, এটার জন্য আমার হাঁটুতে একটু ব্যথা করে। না কি করবো, এই 16-18 ঘন্টা একভাবে বাবু হয়ে বসে থাকে, তো জব করা, যজ্ঞ করা, এগুলো হয়, তাই কেন জানি না হাঁটুগুলো একটু ব্যথা করে। আচ্ছা, কোমর, হাঁটু স্বাভাবিক ব্যাপার। মাঝে মধ্যে কটকট কটকটও হয়। আগুন জ্বলে না, এখন ওই ড্রাই হয়ে যায়। হতে পারে, মানুষ তো, ভগবান তো নই আমি। তো সেই জন্য কি হলো, একদিন ঠিক করলাম যে আজকে ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে দেখাবো। ডক্টরও আমার খুব পরিচিত, তো তাকে দেখাবো, গুপ্তবাবু। তো গুপ্তবাবুকে দেখাবো, এই একটা প্রোগ্রাম ফিক্সড করে রেখেছি। সকালবেলা একটুখানি তাড়াতাড়ি ক্লায়েন্টকে দেখে নিয়েছি, দেখে এবার হিসেব আছে, ডাক্তারকে দেখাবো। এই মানে এই হিসেব গল্প রয়েছে, সকালবেলা তাড়াতাড়ি ক্লায়েন্ট, ডাক্তার, ক্লায়েন্ট অল্প মাত্রায় রাখা। তখন ও আসে, বন্ধু আসে না, আমাকে ফোন করে, বলছে দাদা তুই কি যেতে পারবি একবার? বললাম কেন, কোথায়, কি হয়েছে? মানে আমার এরকমই, কেন একসঙ্গে 3-4টা প্রশ্ন করি। কেন, কোথায়, কিসের জন্য, কোন জমির দুয়ারে যেতে হবে? এখনো জিজ্ঞেস করলে যে ওইখানে যেতে হবে, কোন জমির দুয়ার সেটা? এটা কথায় কথায় বেরোয়। তো সেরকমই প্রশ্ন করছি, তো বললো না, পিসামশার কাছে যেতে হবে, একটু দেখে দিবি। নার্সিং হোম থেকে বলেছে যে যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটুখানি দেখা করিয়ে নাও। পিসি কাঁদতে কাঁদতে ফোন করলো, তুই কি যাবি? বললাম দেখ, আজ আমার সকালবেলা পর, দুপুরের দিকের পর আমি ফ্রি হব, তার কারণ হচ্ছে আমার হাঁটুটা দেখাতে হবে, এক্সরে করাবো, হাঁটুটা দেখাবো, এক্সরে করাবো, তারপর যেতে পারি। ঠিক আছে। তো সেই হিসেবে ও চলে এলো, তো আমি ওর সাথে গেলাম। এই সামনেই, বেশি দূর না, আমার বাড়ি থেকে যেতে 35 মিনিটের দূরত্ব, কিলোমিটার 5-10 কিলোমিটারের মধ্যেই পুরো ঘটনা। তো ওর সঙ্গে যা গেলাম, ও গাড়ির ব্যবস্থা করলো, ওদেরই গাড়ি আছে, তখন আমার গাড়ি হয়নি, আমি তখন গাড়ি ছাড়াই যাতায়াত করি। সেই সময় ওদের গাড়িতে করে গেলাম। তো গাড়িটা এক জায়গায় রেখে তারপরে হেঁটে যেতে হয়, গাড়িটা রেখেছে, তো হেঁটে আমরা গলি দিয়ে যাচ্ছি। তো কি হয় না যে একটু দূর থেকে তুমি বাড়িটাকে দেখতে পাও। আমি কিন্তু বাড়িটা চিনি না, কিন্তু আমি আমরা হেঁটে যখন যাচ্ছি, এটা মায়ের আশীর্বাদ, আমার সাধন শক্তি, গুরুদেবের আশীর্বাদ, যে
কিছু এনার্জি অনুভব করতে পারি আমি, পজিটিভ হোক আর নেগেটিভ হোক। একটা ব্যাড স্মেল, খুব বাজে গন্ধ, বুঝেছো? আষ্টে একটা মাছের আঁশের যে গন্ধ হয়, বেশি মাছের আষ্টে গন্ধ, এটা কিন্তু আমি গাড়ি থেকে নামার পরেই আমি হেঁটে যাচ্ছি, সেটাই আমার নাকে আসছে। আর বারবার আমার একটা বাড়ির দিকে চোখ আটকে যাচ্ছে। বাড়িটাকে দেখলে একটা অদ্ভুত লাগছে, যেরকম কালো ছায়া দিয়ে যেন ঢাকা, যেরকম মেঘের ছায়া পড়লে যেরকম হয়, চারিদিকে আলো, ধরো একটু জায়গায় মেঘের ছায়া পড়েছে বা গাছের ছায়া পড়লে ওইটুকু জায়গায় যেরকম আলোর মাঝে অন্ধকার টাইপের, ঠিক সেরকম প্রত্যেকটা বাড়ির মাঝে ওই বাড়িটাকে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে, বাড়িটা একটা কালো ছায়া দিয়ে ঘিরে রয়েছে। এবার এখান থেকে যে বাড়িটা আমরা হাঁটা পথে মিনিট 2 হবে হার্ডলি, এতটা, সেই ততটা হাঁটা পথে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বারবার আমার চোখ ওইখানেই আটকাচ্ছে, কিন্তু তখনও আমি জানি না আমরা ওই বাড়িতেই যাচ্ছি, ওই বাড়িতেই যাওয়া হচ্ছে, ওই বাড়িতেই যাওয়া হচ্ছে, তখনও কিন্তু আমার জানা নেই, কারণ আমি প্রথম যাচ্ছি। একতলা বাড়ি না দোতলা? না না, চালির ঘর। ও টালির ঘর, তো ওই কালো ছায়াটাই। টালির ঘর পরপর যেরকম হয় ওরকম, ভাড়া বাড়িগুলো ওরকম টালি। এবার আষ্টে গন্ধের জন্য কি হয়, অটোমেটিকলি বেশ কিছুক্ষণ হলে অলরেডি আমরা তখন মন্ত্র বলতে শুরু করি, কারণ গাত্রবন্ধনটা করে নিতে হয়। ঠিক আছে, তো ওকে না বলে ওর গাত্রটাও বন্ধন করে, আর আমি আমার গাত্রটাও বন্ধন করে নিলাম, করি। এবার তখন প্রথম অনুরোধ, ওইটুকু সময় কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের কাছে, এই যে 2-2.5 মিনিট হাঁটছো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার তন্ত্রের দুনিয়ায়। যে কোনো সময় তোমাকেও অ্যাটাক করতে পারে, যে কোনো সময় তুমি ওর উপরে হাবি হতে পারো। ও মানে এক পলকে, মানে 2-2.5 মিনিটেও অ্যাটাক করে দিতে পারে। আচ্ছা, 2-2.5 মিনিটের ঘটনা, আমি এখনই আসছি, এবারই অমাবস্যায় যদি আসতে লাইভ দেখাতাম, হাতে আঁচড় দিয়ে দিয়েছে, কেটে দিয়েছে, তারপরে আমি ওর উপরে হাত বুলিয়ে বুলিয়ে মন্ত্র বলে বলে হাত ঠিক করলাম, অটোমেটিক সামনে ওর হাত ঠিক হয়েছে। এরকম আঁচড় দিয়েছে, আমি ওর হাতটা, অ্যাকচুয়ালি যখন যজ্ঞে বসে তখন আমার পায়ের উপরে হাত দিয়ে বসতে হয়, আমি ওর হাতটা দিয়েছে, কি হলো রে তোর এখানটা আঁচড় দিল কি করে, কে জানে কি হয়েছে, আমি হাত ধরেই দেখছি এ তো ভূতের আঁচড়, খেয়ে গেছে অলরেডি, কারণ ওর উপরে বান মারাই আছে, বান কাটানোরই কাজ করছে, ওরও বান মারা। তখন ওর ওই হাতের ওপরে মন্ত্র বলে বলে হাত বোলাতে, মন্ত্র বলে বলে হাত বোলাচ্ছি, আস্তে 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 মাল মিশে যাচ্ছে, নিজের চোখে দেখেছে। আচ্ছা, ও নিজের চোখে দেখেছে, আমাকে লোককে দেখানোর নেই যে দেখ 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 কি হচ্ছে, দেখানোর ব্যাপার ছিল না, বাট আমার ক্লায়েন্ট নিজের চোখে দেখলো যে ওর এই যে আঁচড়, 3টে আঁচড় আর সিঙ্গেল একটা আঁচড়, এই আঁচড় গুলো মিলিয়ে যেতে, তো মন্ত্রের প্রয়োগ করতে হয়। তখন আমি ওকে ভাগানোর জন্য মন্ত্র ছাড়তে শুরু করি। এটাও একটা বান, কিন্তু যত কিছু চালান হয় সবই বান, কিন্তু আমরা বান সবসময় মানুষ মারার ক্ষেত্রেই বলে থাকি, এটা নয়। তো আমিও ওকে মন্ত্র চালান ছাড়ি, মন্ত্র মারতেই ও গায়েব, নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল, তো গায়েব। এবার যাচ্ছি, কারণ ও চলতে চলতে হয়ে যায়, এটা ওর তোমার হাতে মুড়তে এসব কর বড় ব্যাপার নেই কিছু, এগুলোর, কারণ এগুলোর সঙ্গে তুমি অধীরত হয়ে যাও, তাই এগুলো অটোমেটিক হয়ে যায়। তো সেই হিসেবে আমি হেঁটে হেঁটে, যখন আমি, তো ও আমার বাঁদিকে, আমি ডান দিকে যাচ্ছি, বাড়ির সামনে এসে যখন ঢুকছে, তখন আমার মাথা, এ ভয়ানক জায়গায় ঢুকছে তুমি, মানে তখন টনকটা নড়েছে।
হ্যাঁ, কারণ তার আগে অবধি তো হিসেব নেই আমার যে আমি কোন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ। তো যে বাড়িটা তুমি আইডেন্টিফাই করে নিয়েছো যে এই বাড়িতে একটা নেগেটিভ বড় কিছু হয়ে রয়েছে, ও থাক, অন্যের বাড়ি, আমার কি দরকার, এই তো গল্পটা চলছে। বাট তোমার সেন্স বারবার টার্ন করাচ্ছে ওই দিকে। দেখবে যেন একটা সুন্দরী মেয়ে যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে থাকে, আবার ঘুরে আবার ঘুরে, কেন? তার আকর্ষণ তোমাকে আকর্ষিত করছে। এর ক্ষেত্রে তো এইগুলো আকর্ষণ, বারবার আমি ইগনোর করছি, আবার চলে যাচ্ছে। তো সেখানে যখন আমি ঢুকছি, তখন এখানে তোমার তো সাবজেক্ট যে আরে বাস, এ তো ভয়ানক জায়গা, এ তো বড় জিনিস হয়ে রয়েছে। কারণ তুমি তো বুঝে নিয়েছো, এই যে 2-2.5 মিনিট চলেছে তাতে তো বুঝে নিয়েছো, 2 আর এদিকে 2 যাকে তাড়ালাম 4 হয়ে গেছে। এতক্ষণ তখন বুঝতে আর দেরি লাগলো না। না, যে যেটা নিয়ে থাকে, গুন্ডার উল্টো দিকের লোককে বুঝে নেবে কটা লোক গুলি করতে আসছে, পুলিশ চোরকে দেখে বুঝে যাবে কটা চোর কোথায় পালাচ্ছে। তো আমাদের অভ্যেস তো এইটাই। তার আগে যাকে আমি তাড়ালাম মন্ত্র বলে, যার জন্য আমি গাত্রবন্ধন করলাম, আর তারপরে আমি ওই বাড়িতে ঢুকছি, তার মানে ও জানে আমি আসছি, বুঝে গেছে, তাই ও আমাকে রাস্তাতেই গল্প দিচ্ছিল আটকানোর। ও আমার চারপাশে বনবন করছে তার জন্য। তো তুমি পাড়া দেওয়ার সাথে সাথেই অঙ্ক তৈরি হয়ে গেল, যে কারণে আমি এসছি সেটা কোনো ছোট কারণ নয়, এটা কিন্তু বড় জিনিস। তো আমাদের কিছু নিয়ম আছে, যখন তুমি জানো তুমি সেরকম জায়গায় ঢুকে গেছো, তোমাকে শোধন মন্ত্র দিতে দিতেই যেতে হবে। শোধন মন্ত্র এটা কি জিনিস? মশা অনেক, ধোঁয়া মারলে কি হয়? চলে যায়। এটা একটা ধোঁয়া, মানে জায়গাটাকে শোধিত করতে করতে যাবে, যাতে অশোধিত আছে বলেই এনার্জি, তার মানে কেউ ওই বাড়িতে জিনিস ফেলেছে। আচ্ছা, এই যে তুমি যখন শোধন মন্ত্র বলছো, ঠিক আছে, সব মনে মনে, চিৎকার করে জোরে জোরে নয়। না না, মনে মনেই বলছো, এতে কি যে ঢেলেছে তার আত্মাগুলোই কি চলে যাবে, না বাকি নেগেটিভ আত্মাও সব আত্মা সব পরিষ্কার, সব ওই পরিষ্কার মুহূর্তের জন্য, কারণ তুমি ওই মুহূর্তে থাকবে। আচ্ছা, ডাক্তারবাবু এসছেন, চারিদিকে সবাই ঘিরে বসে রয়েছে, তো একটা হঠাৎ লোক কি বলে, এই সর সর সর, হাওয়া আসতে দে, পরিষ্কার করতে হয় জায়গাকে। আচ্ছা আচ্ছা, তোমাকে শোধন মন্ত্র বলতে বলতে যেতে হচ্ছে, যে তুমি যেটুকু এরিয়াতে থাকছো সেই জায়গাটা পরিশোধিত হোক। তো আমি ঢুকলাম, পিসামশাইকে দেখলাম, প্রথম ঢুকেই গন্ধ একটা নাকে আবার নতুন এলো। সেই জন্য এখানে বারবার কোনো জিনিসের উল্লেখ হয় আমাদের, আমি আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করি যে কোনো গন্ধ অনুভব করো, কিছুক্ষণের জন্য থাকে তারপর চলে যায়, কোনো আওয়াজ অনুভব করো, কিছুক্ষণের জন্য হয় তারপরে আবার চলে যায়। এই যে জিনিসগুলো জিজ্ঞেস করা হয়, এমনি জিজ্ঞেস করা হয় না। উত্তরটা কি ছিল? এখানে তো কাউকে জিজ্ঞেস করো না, আমি নিজে রয়েছি। আচ্ছা আচ্ছা, আমার ক্লায়েন্টদেরকে আমি জিজ্ঞেস করি। আমি ঢুকেই একটা মেডিকেলের গন্ধ পেলাম। মেডিকেলের গন্ধ মানে আমার ভাষায় বলে মেডিকেলের গন্ধ, অ্যাকচুয়ালি হসপিটালের একটা গন্ধ হয়, দেখেছো? ফিনলের। না, শুধু ফিনলে না, ফিনল ওষুধ মিশিয়ে একটা বিদঘুটে গন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সেটা হসপিটালেরই গন্ধ। ঠিক ওই ধরনের একটা গন্ধ ভিতরে অনুভব হচ্ছে। অনেকে বলতে পারে যে ওষুধ বাড়িতে আছে, হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা তুমি মনে মনে মন্ত্র বলবে আর গায়েব, তাহলে কোন সা ওষুধের গন্ধ বাবা? যেই তুমি চোখ বুজে স্মরণ করলে তোমার আদিষ্টকে, আর গন্ধটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, তাহলে ও ওখান থেকে সরে গেল। ওষুধ তো আমি ঝেটিয়ে ফেলে দিলাম না, যে ওষুধটা ব্যাপারটা হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি যখন স্মরণ করলাম আর মনে মনে মন্ত্র জপ করলাম, তখন কিন্তু সে সরে গেল।
রোগীর অবস্থা যদি তোমাকে বর্ণনা করি, মজার বিষয়। কারণ ওই পিসামশাইকে দেখতে যাওয়ার ব্যাপারটায় ক্ষেত্র ছিল হচ্ছে, বন্ধু বলেছিল যে চ ডাক্তার বলে দিয়েছে শেষ। কারণ সে অলরেডি 7 মাস এই নার্সিং হোম করে বেরিয়েছে। কোন নার্সিং হোম হবে যে এখনো পয়সা লোটা যাবে আর পেশেন্টকে ছেড়ে দেবে? এখন নেই, খুব কম। তাহলে পেশেন্টকে নার্সিং হোম কখন বলে? অর্থাৎ চিকিৎসা শুধু পয়সা লোটা যাবে এই কথাটাও বাজে, চিকিৎসা করাও যাবে আর পেশেন্টকে ছেড়ে দেবে? হয় নেই, কোনো চিকিৎসালয় এটা বলবে না। তার মানে তাদের অনুসারে অপশন এন্ডের আগেই ওরা তখন বলে যে আপনি বাড়িতে নিয়ে যান, কিছু করা যাবে না। তো যখন বলছে যে আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করিয়ে দিন এসব বলেছে, তো অবভিয়াসলি সেটা যে কি জিনিস সেটা বোঝাই যাচ্ছে। এবার তার সিমটম বলি, জল খাওয়ালেও বমি করছে, খাবার খাওয়ালেও বমি করছে তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি। আর তার পটি অর্থাৎ পায়খানা ব্ল্যাক কালারের। আর এদিকে খাচ্ছেও না কিছু, না, ব্ল্যাক কালার। মানে আলসার টাইপ কিছু একটা হয়েছে, যে কি হয়েছে, আলসার না ঘালসার আমি জানি না, বমি করে ফেলছে। জোর করে কোনো কিছু দিলেও পটি হচ্ছে ব্ল্যাক। এই দুটো সাবজেক্ট তার। আর হেঁচকি। তার বাইট আমার প্রচুর চলেছে, আমার প্রোগ্রামে, টিভি প্রোগ্রামে বাইট চলেছে। হ্যাঁ, যদি মিথ্যে ঘটনা হয় তার বাইট আছে। হ্যাঁ, তার বাইট আছে। আচ্ছা, টিভি মিডিয়াতে চলেছে তার বাইট। আচ্ছা, এখনো চলে। আমি হয়তো টিভি মিডিয়া আর কিছুদিন বাদে ছেড়ে দেবো, বয়স হয়ে গেছে, আস্তে আস্তে রিটায়ারের জায়গায় যাব, কিন্তু তার বাইট চলেছে, আছে, মিডিয়াতে চলে। তো সুতরাং আমার এই গল্প কিন্তু মিথ্যে না, সত্য ঘটনা অবলম্বনে। সেই সত্য ঘটনা আমার যেটা পেটেন্ট কথাবার্তা, সত্য ঘটনা অবলম্বনে। তো সেটা আছে। তো তাকে আমি যখন দেখি তখন খুব মায়া হয়। মানুষটা বিছানার সঙ্গে একদম মনে হচ্ছে যেন সেটে গেছে, একটা ধাঁচা রেখে দেওয়া আছে বিছানার উপরে। এত রোগা, এতটাই রোগাগ্রস্ত হয়ে গেছে। ঘরটা কিরকম যেন গুমোট হয়ে রয়েছে। জানলা দরজা আছে কিন্তু গুমোট ওয়েদার। আর এই ওয়েদার ক্রিয়েট করা নয়, মানে কেউ দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, আমরা এসি চালিয়েছি ঠান্ডা লাগছে, এরকম নয়। এটা অটোমেটিক হয়ে রয়েছে নেগেটিভ এনার্জির জন্য। একটা গুমোট অবস্থা, একটা ওই গন্ধ। তাই আমি বললাম, তোমরা এর কোনো ট্রিটমেন্ট করানো? বলছে 7 মাস ধরে চলছে এটা। বললাম এই ট্রিটমেন্ট না, আমাদের মতন লোকেদের। বলছে আমার তোমাদের মতো না, কিছুক্ষণ আগে যখন বলেছিলাম তোমাকে যে এরকম প্রবলেম, ওই 1 বছর আগের কথা। হ্যাঁ, ওই ব্যাস, আর কিছু। চুপ করে রয়েছে। দেখো, অনেকে বলে এত টাকা দিয়ে আমি কেন করব, প্রাণের থেকেও কি টাকার মূল্য অনেক বেশি? আমার একটা ছোট্ট প্রশ্ন ঘোরে, জিনিসের প্রচুর দাম, তাই এর খরচা অনেক। খরচাটা করবে তুমি তোমার প্রাণের জন্য, তোমার স্বাস্থ্যের জন্য। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি একটা হাত পা বাদ হয়ে যায়, আর তুমি সেটার অ্যানালাইজ করে বুঝতে পারছো যে হ্যাঁ এটা হতে পারে, তাহলে এটার জন্য যে ক্রিয়াগুলো, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে ক্রিয়া, সেটার জন্য এটার পারিশ্রমিক বলাটা ভুল, কারণ পারিশ্রমিক এত রাখা হয় না, এর খরচা। আর মজার বিষয়, অনেকে বলে বান মারলে ক্ষতি হয়, তার থেকে বেশি হয় কাউকে বান কাটানোতে। হ্যাঁ, ওই মানে এফেক্টটা তো নিজের উপর নেই, নিজের উপর আসে। বান কাটানোতে সব থেকে বেশি ক্ষতি হয়। আজকে কারোর প্রাণ রক্ষাতে যে আমি যে ক্রিয়া করি, সেটা নিজের প্রাণ বাজি রেখে করি। আচ্ছা আচ্ছা।
আজকে আমি মরে গেলে আমার ক্লায়েন্ট হুম, এক চুলো কিছু হবে না, ও মরে গেছে, অশোক মহারাজ মরে গেছে, কি আছে? হুম, আজকে যার কাজ করতে গিয়ে আমি মরে গেলাম ধরে নাও, তার কিচ্ছু ভ্রুক্ষেপ হবে না, হুম, মরে গেছে, আমি আরেকজন তান্ত্রিকের কাছে যাবো। হুম, কিন্তু তাকে যদি পারিশ্রমিক দিতে বলো, তাহলে তার অবস্থা খারাপ। কেউ তো বিনা পয়সায় করবে না, হ্যাঁ সেই তো। গরিবের জন্য করুন। গরিবের জন্য ভাই কোথা থেকে করব? তুমি এনে দাও, আমি তোমাকে লিখে দিচ্ছি, তখন আমি কোথায় পাবো? হুম, আমি জিনিস লিখে দিচ্ছি, তুমি জোগাড় করে নিয়ে আসো, জানতে হবে না জায়গাটা, সবাই তো। তাই না? যে আমি হুম, জিনিস লিখে গুলো দিচ্ছি, জিনিসপত্রগুলো যাও তুমি নিয়ে আসো, যা খরচা পড়বে তুমি বোঝো, আমাকে ওই যৎসামান্য টাকা দিয়ে দিও, তাহলে তুমি জেনে যাবে আমার পারিশ্রমিক কতটা হয়েছে, এবার যাও তুমি নিয়ে আসো। হুম, মানুষ চায় যে কোনো রকম ভাবে ডায়লগ দিয়ে হাত বুলিয়ে, যদি কিছু মানুষ, সব মানুষ ডায়লগ দিয়ে করে নি, সেরকমই এরকম কঞ্জুস মানুষ তার নিজের জীবনীটা ভেবেছিল। কারণ জ্যোতিষতান্ত্রিকরা তো ভণ্ড, ওরা তো চিটিংবাজ, ঠকবাজ। ও বলেছে তো বলেছে, হ্যাঁ আমার হবে নাকি, পিছনে যখন বাম্বু লাগে তখন বোঝে, আর যখন এরকম লাগে তখন আমার বাবার কি, আমি বলি আমার বাবার কি, তোমার লেগেছে লেগো, মরো। হুম, এই মানুষটাকে আমি সেটা বলতে পারিনি যে আমার বাবার কি। বলতে পারো না। কি করে বলবো? বন্ধুর বিভীষণ মশাই তো, এ তো নিজেদের ঘরের ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, বললাম ঠিক আছে, তো তুমি করোনি কেন? তো চুপ করে রয়েছে। তো কিছু সমস্যা, মাথায় হাত দিলাম, হাত দিয়ে আমার যথারীতি যে মন্ত্র প্রয়োগ করার দরকার ছিল, তো সবার আগে শোধন মন্ত্রের প্রয়োগ হতে হবে, হুম, যেটা তুমি কিছুক্ষণ আগেই শুনলে। শোধন মন্ত্র দিলাম, দিয়ে আমি আমার মন্ত্রের প্রয়োগ করেছি। আচ্ছা, এবার তোমাকে এটা দেখতে হয় হুম, যে পেশেন্টকে আমি ধরবো, রেজাল্ট আসবে তো। কিছু কিছু সময় নিয়ে নিতে হয় কাজ, কিছু করার নেই। মানুষ সামনে ইনসিস্ট করে, তুমিও দেখছো একটা চেষ্টা করে দেখি যদি বেঁচে যায়। তো তবু একবার করে শিওর হয়ে নিতে হয় যে হ্যাঁ রেজাল্টটা নামবে কি নামবে না। আমি বললাম এবার খাওয়াও জল। হেঁচকি উঠেছে বাট ঢালেনি। আচ্ছা, আচ্ছা, তো দেখলাম হয়ে যাবে, বললাম ঠিক আছে, তাহলে তোমরা নিয়ে আসবে, কবে কি করবে দেখো। তো ওখানে থাকা অবস্থায় আমি কিছু মন্ত্রের প্রয়োগ করলাম। প্রয়োগে যেটুকু জায়গা আমি করছি মন্ত্র প্রয়োগ, সেটুকু জায়গা রেকটিফাই হচ্ছে, সামনেরটা রেকটিফাই হচ্ছে না, আবার সামনে রেকটিফাই করলে আবার ওই জায়গা রেকটিফাই হচ্ছে না। না, আমি এটা সিনটা একটু ইমাজিন করি, যে একটা এমন একটা সিচুয়েশন, ঠিক একটা আছে, চালির ঘর, না না বারান্দা, হ্যাঁ, তারপর ঘর, হুম, এরকম গলি দিয়ে ঢুকছো, পরপর পরপর ঘর, হুম, তারপরে এল প্যাটার্ন, এদিকের গলি ঢুকলে মানে হচ্ছে এইদিকেও পরপর পরপর ঘর, তারপরে এদিকে ঢুকছো, হুম, এখানে হচ্ছে তার ঘরের দরজা দিয়ে ঢুকছো, মানে হুম, প্রথম এল ভাবে ঢুকলে, হুম, তারপরে এইভাবে এলে, তো এইখানে দুটো তিনটে ঘর, তারপরে ওদিকে ঘর আছে, এল ভাবে এলে, এই মানে কোন ঘর, এই একটা ঘরের এল ভাবে এলে, এদিকে দুটো ঘর, হুম, এদিকে ঘরে এদিকে এসে তুমি যখন ঢুকছো তখন তার বারান্দা, তারপর তার ঘর। আচ্ছা, তো আমি যখন এই ঘরটাকে মন্ত্র বলে ধরছি, হুম, তখন বারান্দা বা তারপরের যে উঠোন মানে রাস্তা, ওটা অন্ধকার হচ্ছে। অন্ধকার যখন হয়ে তুমি যাচ্ছে। ওইটাকে যখন ধরছো তখন ঘর অন্ধকার হচ্ছে। আর আরো একটা জিনিস হচ্ছে গিয়ে, ডাক্তার বলেছে সবাইকে ডেকে নিন, একটু দেখা করে যেতে বলুন। আর তুমি তারপর বলছো, তুমি গিয়ে বলছো দুদিন পরে গিয়ে আমার সাথে দেখা করতে হবে। হুম। তার মানেটা কি হলো এবার, ঘটনাটার মানেটা কি এরকম হলে? উনি বেঁচে যাবে? না, প্রথম সেখানে যখন আমি মন্ত্রের প্রয়োগ করলাম তখন অলরেডি সে বমি করেনি, এটা পজিটিভ সাইন। হুম, এবার বিভিন্ন রকম ভাবে কিছু মন্ত্র প্রয়োগ করে বন্ধন করলাম, শোধন করাই ছিল আগে, এবার শোধন করে বন্ধন করছি, আবার শোধন করে বন্ধন করছি, করে 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 রেখে এলাম। এই
তখন আসার সময় বন্ধুকে বললাম, আর পিসিও বললো কি করা যায়। বললাম ঠিক আছে নিয়ে আসো, দেখছি একে কি করা যায়। কারণ এই যে সেগমেন্টের মধ্যে আমি অর্থাৎ যে বাড়িতে গেছিলাম, সেই বাড়িটা এত সহজ ব্যাপার ছিল না। যখন আমি কথা বলছি তাদের সাথে লাস্টে, বললাম মেয়ে তো অনেক আগের, তোমরা করালে না? বলছে হ্যাঁ গো এরকমটা হয়েছে, এই বুঝিনি ব্যাপারটা, ওই গেটের সামনে জিনিস আমরা পড়ে থাকতে দেখেছি, থালার মধ্যে পুতুল টুতুল এগুলো। বললাম না, শুধু পড়ে থাকার ব্যাপার তো নেই এখানে, শুধু পড়ে থাকবে এটা নয়, বাড়িতে কোথাও আছে। বাড়িতেও আছে। বাড়িতে কোথাও আছে জিনিস, জিনিস তো পুঁততেই হবে। কোন দরজা অর্থাৎ এন্ট্রি দেওয়াতে হবে বাড়ির ভিতরে, বাড়ির বাইরে শুধু এন্ট্রি রাখালে হবে না, ধরবে না, এত ভালোভাবে ধরবে না। ও বাড়ি বাইরে ভিতর যখন নিচ্ছে তার মানে বাড়ির ভিতরেও আছে জিনিস, অর্থাৎ মানে ডায়রার ভিতরে আছে। তো সেই চালান ছাড়া হলো, তখন বোঝা গেল যে হ্যাঁ বাড়ির ভিতরে রয়েছে। তো এবার বাড়িকে কাটা হলো তন্ত্রোক্ত পদ্ধতিতে, কেটে তাকে একটা শোধন করে রাখা হলো, বাইরেটাকে তন্ত্রোক্ত পদ্ধতিতে কাটা হলো। তো বিভিন্ন রকম কাটান বান মারা হয়, কিলিদ বান আছে বলতে ভুলে গেছি। কি বান? কিলিদ বান মানে তাকে ওখানেই তুলে অন্য জায়গায় পুঁতে দাও, কিলিদ বান, যেটাকে আমরা বিভিন্ন সময় প্রত্যাঙ্গিরা মহাপ্রত্যাঙ্গিরা ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাবুলামুখীর মহাপ্রত্যাঙ্গিরার ব্যবহার করে থাকি। তো এটা কিলিদ বানও আছে, ঠিক আছে। তো এই যে করে এসে তারপরে বাড়ি চলে এলাম আমরা। তো আসার সময় কিন্তু মজার বিষয়ে অনুভব করা যাচ্ছে অনেক দূর থেকে কেউ তোমায় দেখছে। তোমাকে দেখছে দূর থেকে? দূর থেকে কেউ দেখছে, বারবার মনে হচ্ছে কেউ দেখছে, মুন্ডু ঘুরিয়ে তুমি দেখতে পাচ্ছ না। তো যখন এরকম মনে হচ্ছে 2-3 বার করার পর, না ঠিক আছে চলো তাহলে আবার একটুখানি মন্ত্র বলতে 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 মনে মনে আর গল্প করতে করতে চলে এলাম। তো ডে 1 আমার কাছে আসে। ডে 1-এ আমাদের খণ্ডন ক্রিয়া হয়, কিন্তু আমি ডে 1-এই রেখেছিলাম হচ্ছে চৌসার ক্রিয়া। প্রথম ডে 1 আমার খণ্ডন ক্রিয়া হয়, সংকল্প যজ্ঞ হয়, এগুলোর পরপর আসতে থাকে। কিন্তু এইখানে আমি প্রথম রেখেছিলাম আমার কালা জাদুর মোক্ষম অস্ত্রকে, চৌসার ক্রিয়া। চৌসার ক্রিয়া, যে ক্রিয়ার কাছে আমি অনেক বেশি কনফিডেন্ট, যে ক্রিয়ার মানে এরা হয় না যে এই ব্যাট দিয়ে ছক্কা মারবই, তো এটার কাছে আমি খুব কনফিডেন্ট। আচ্ছা, আমার এই ক্রিয়াটার উপরে আমার একটা আলাদাই একটা ব্যাপার আছে। তো আমি প্রথম চৌসার ক্রিয়া মারি। তো পেশেন্ট দাঁড়িয়ে অর্থাৎ পিসামশাই দাঁড়িয়ে, কিভাবে দাঁড়িয়ে আন্দাজ আছে বলতে পারবে? এমাল শুয়ে আছে ফ্ল্যাট, দাঁড়িয়ে কি করে? ওই স্ট্রেচার মানে কি বলে ওই ক্রেজ গুলো হয় না, ক্রেজ গুলোতে দাঁড়িয়ে আছে। ক্রেজ গুলো ব্যাঙের মাথা কোলে করে তো নিয়ে এসছে কোচ, এই যে এরকম হয় পা কোল পাজা করে এনে তো ফেলে রেখেছে, তাহলে দাঁড়িয়ে কি করে? দুটো মানুষ এরকম কাঁধ, তার হাতটা এরকম টেনে, আমরা যেরকম হয় না কাঁধে হাত দিয়ে ধরে রাখি, দুটো মানুষ এরকম ধরে রেখেছে দুদিকে, ছেড়ে দিলেই ধপাস করে পড়ে যাবে। আচ্ছা, তার মানে একটা মানুষের জায়গায় 3টে মানুষকে দেখতে পাচ্ছি আমি সামনে। হ্যাঁ, ব্যালেন্সের জন্য এরকম ভাবে দাঁড়িয়ে। হ্যাঁ, তো তার উপর যে চৌসার ক্রিয়ার থালাটা আমি করি, যেটার মধ্যে পুতুল থাকে, প্রদীপ থাকে, লেবু, ফিটকিরি, বিভিন্ন রকম জিনিস থাকে, তন্ত্রোক্ত জিনিস থাকে যেটার প্রয়োগ হয়। তো সেই ক্রিয়াটা আগে থেকেই তৈরি ছিল। আসার পর তার উপরে সেটা প্রয়োগ হয়। এইটা শুধু প্রয়োগ হয় এটা নয়, মানে এই ক্রিয়াটা করে দিয়ে দেওয়া হয় 4 রাস্তার মাঝখানে রাখার জন্য। আচ্ছা, ক্রিয়ার যে জিনিসগুলো, এটা কি গুরুমুখী বিদ্যা? হ্যাঁ, এ তো তোমাকে গুরুই বলবে যে এগুলোকে
কিভাবে মানে কোন তুমি ক্রিয়ার কোন কোন জিনিস ক্রিয়াতে কি লাগবে? কোন জিনিস লাগবে, চৌসার ক্রিয়া কি। আচ্ছা। চৌসারে 4 মুআক্কেল থাকে, হুম এই 4 মুআক্কেলকে সাধনা করতে হয়, তবেই এই 4 মুআক্কেল যাবে। চৌসার ক্রিয়ার 4 মুআক্কেল তোমার যাবে, এই 4 মুআক্কেলকে তোমাকে সাধনা করতে হবে, তবেই তুমি চৌসার ক্রিয়া পারবে। হুম পুষ্করণী ক্রিয়া, পুষ্করণী ক্রিয়া যখন তুমি করবে, পুষ্করণী ক্রিয়াতে তোমাকে সেই শাকচুন্নি সাধনা করতে হবে, শাকচুন্নি সিদ্ধ হবে, তবেই পুষ্করণী ক্রিয়াতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে, মানে প্রয়োগ করলে সাকসেস হবে। আমার যে জিনিসগুলো ফেলা হয় খণ্ডন ক্রিয়ার পুষ্করণীতে, হুম সেটার জন্য তোমাকে তো শাকচুন্নি ক্রিয়াতে সিদ্ধ হতে হবে, তবে শাকচুন্নি তোমাকে এন্ট্রি দেবে সাবজেক্টে, অর্থাৎ শাকচুন্নি সেই সাবজেক্টটাকে নিয়ে রাখবে। তোমার শাকচুন্নি সাধনা করা হ্যাঁ, শুনবো তাহলে একদিন একটা এপিসোডে। শাকচুন্নি ক্রিয়া যদি না করো তাহলে তুমি কি করে হবে? আচ্ছা আচ্ছা। এগুলো বলার নয়, হুম কিন্তু কথোপকথনে উঠে আসে, হুম কিন্তু ক্রিয়ার ভিতরকার জিনিস। হুম 4 মুআক্কেল সিদ্ধি না হলে 4 মুআক্কেল ধরে রাখবে ওটাকে। 4 পয়গম্বর লাগবে, 4 পয়গম্বর, এই মুআক্কেল হচ্ছে 4টি পয়গম্বর, হুম পীর নয়, পীরের ওপরে হুম পয়গম্বর, 4 পয়গম্বর ওখানে থাকবে। তাহলে 4 পয়গম্বরকে তো তোমাকে সিদ্ধ করতে হবে, হুম সাধনা করতে হবে, তার শক্তি অর্জন করতে হবে, তার সঙ্গে কমিউনিকেট করতে পারবে, এরকম করতে হবে, তবে না চৌসার ক্রিয়ার রেজাল্ট আসবে। মামার বাড়ি নাকি তুমি 4 রাস্তার মোড়ে রেখে দেবে কাজ হয়ে যাবে, পুকুরে ফেলে দেবে কাজ হয়ে যাবে? মামার বাড়ি হবে না না। না, সেই জন্য কেউ নকল করে না। অশোক মহারাজের হাতে হার আছে এটা, আর তাহলে আমিও নিয়ে এসে জড়িয়ে দিয়ে দিই, এটা নকল হয়। ও চুল রেখেছে, তাহলে আমিও চুল বড় রাখি, দাড়ি আছে তা আমিও দাড়ি বড় রাখি, ও কালো পড়ছে তা আমিও কালো পড়ি, এ তো হামেশা চলছে, কিন্তু আমার ওই কাজগুলোর নকল করে না। মেন জিনিসটা নকল হয় না না। জানে ওকে নকল করে কোনো লাভ নেই। তো এই চৌসার ক্রিয়ার যে জিনিসগুলো গুরুদেবের দেওয়া, গুরুদেবের পথ দেখানো, সেই ক্রিয়া করে 4 রাস্তার মোড়ে আমি ওদেরকে, উনি তো রাখতে পারবে না, সঙ্গে লোক ছিল বন্ধু, ও নিয়ে যায়, ও গিয়ে 4 রাস্তায় রাখে। আর এই ক্রিয়ার জন্য খাওয়ার যায়। আচ্ছা। এত সহজ না কিন্তু এই ক্রিয়া। এই ক্রিয়া যখন করতে যাবে নানা রকম বাধা পড়ে, কুকুর তোমার পিছনে দৌড়বে, পারলে মনে হচ্ছে কামড়ে দেবে, এরকম হয়, কারণ ও দেখতে পাচ্ছে তো একটা এনার্জিকে নিয়ে যাচ্ছে, ওর সঙ্গে সঙ্গে এনার্জিটা যাচ্ছে। ওরা তো বোঝে বেশি, ওরা বোঝে না, আইডেন্টিফাই করতে পারে, দেখতে পায়, সেই জন্য প্রচুর চিৎকার করে। দমকা হাওয়া আসে, এটা না প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হয়, তো এই দমকা হাওয়া এসে প্রদীপ নিভিয়ে দেয় বারবার। আর তোমাকে 4টে মুখ জ্বলন্ত অবস্থাতেই রাস্তার 4 রাস্তার মাঝখানে রাখতে হবে। আচ্ছা, নিভে গেলে না, রাখার আগে নিভে গেলে তুমি কি রাখতে পারবে না, জ্বালিয়ে রাখতে হবে। রাখার পর যা ইচ্ছা হয়ে যাক তোমার দেখার দরকার নেই। ওটা এরকমই জিনিস, ছেলে খেলার জিনিস নয়। ওকে রাখার পর আমাকে রাত্রিবেলা খেতে দিতে যেতে হয়। ওই প্রেতকেও খেতে দিতে হবে, 4 মুআক্কেলকেও খেতে দিতে হবে। আচ্ছা, তুমি যাবে কোথায় খেতে? শ্মশানে খেতে দিতে যেতে হবে। তুমি সেই রাস্তার দিকে? সেই রাস্তা পাগল নাকি? সেই রাস্তায় তুমি হাঁটতে পারবে না, যেতে পারবে না, না পেশেন্ট যেতে পারবে, না তুমি যেতে পারবে। সব থেকে ন্যূনতম 21 দিন তুমি ওই রাস্তায় যেতে পারবে না, সব থেকে ন্যূনতম। না পেশেন্ট যাবে, সেজন্য আমার বাবা বলতে 1 মাস যাবি না, অত বোঝাতে যাওয়ার দরকার নেই। 1 মাস যাবি না, না পেশেন্ট না তুই। এই ক্রিয়ার জন্য শ্মশানে দুয়ার ধরতে একজন লোক লাগে। আজকে তো আমি একলা, আর শ্মশানে কে দুয়ার ধরবে? এই শ্মশানে দুয়ার ধরতো আমার বাবা, তার আগে গুরুদেব। তো এই জিনিসগুলোর জন্য শক্তির প্রয়োজন, লোকের প্রয়োজন। শুনতে খুব ছোটখাটো ব্যাপার লাগছে, যখন তুমি খাবার দিতে যাচ্ছ তখন পেটের হা হা হি হি তোমার আত্মারামকে খাঁচা করে দেবে।
কমজোর হৃদয় থাকলে না ওখানে ব্যাস ওখানে ধপ, ওই বলো হরি হরি বল হয়ে যাবে। এমন দুনিয়া এটা, এগুলো অদৃশ্য দুনিয়া। একে তুমি সহজে দেখতে পাবে না, চোখ না থাকলে তুমি দেখতে পাবে না। আর এই চোখ তোমার ত্বক, তোমার নাক, তোমার কান, আর তোমার চোখের ভিতরের চোখ, যাকে বলে মনোচোখ। আচ্ছা, মন চক্ষু জ্ঞানেন্দ্রিয়ম, চক্রর নাম জ্ঞানেন্দ্রিয় নিজের যে আমাদের এমনি, হ্যাঁ হ্যাঁ, এর দ্বারা তুমি অনুভব করতে পারো। কারণ উল্টো দিকের লোক যদি না চায় তোমার দেবে, তাহলে তাকে তুমি দেখতে পাবে না। উল্টো দিকের লোক তোমাকে দেখা দেবে, সেটার জন্য তোমাকে তার সঙ্গে সেই কথোপকথনে যেতে হবে, অনুরোধে যেতে হবে। সেটা কেমন অনুরোধ হবে? স্ট্রেট কথা বলা, প্লেন, ওরা আমাদের প্লেন ভাষা। মন্ত্রের দ্বারা না? তুমি মন্ত্রের দ্বারা তো তুমি আহ্বান করবে তাকে। আচ্ছা আচ্ছা, বলবে যখন, তখন মন্ত্র না, নর্মাল স্ট্রেট। সব কিছুর পরে আমরা মন্ত্রের দুটো চারটে শব্দ ব্যবহার করে, ন জানামি আহ্বানম, ন জানামি নিবেদনম, ন জানামি ক্রিয়াকলাম, মন্ত্রহীনম ক্রিয়াহীনম। তো এই যে শব্দটা, যদি আমি এটাকে প্লেন বাংলায় নিয়ে আসি, মা আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, আহ্বান জানি না, নিবেদন জানি না, ক্রিয়া জানি না, কলাম জানি না, আমি তোমার সন্তান, তোমাকে যত সামান্য ভোগ দিয়েছি মা, তুমি গ্রহণ করো। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, সপরিবারে এসে গ্রহণ করো। আচ্ছা আচ্ছা, এটারই তো সেই ভাষা সংস্কৃত। আমার কি দরকার আছে সংস্কৃত বলার? সেই সময় ওই ভাষা ছিল, তাই মন্ত্রের ওই লেখন হয়েছে। আজকের দুনিয়া কোনো বাঙালি যদি লিখতো, তাহলে বাংলায় লিখতো। কোনো ইংরেজি শব্দ জানা লোক সে ইংরেজিতেই লিখবে। এই তো হয়েছে। তো ওই সময় ওই ভাষা ছিল, তাই ওই ভাষায় লিখেছে। আদতে তো এইটাই, আদতে তো আর অন্য কিছু না। তো সেই ক্ষেত্রে গিয়ে যখন আমি তার খাবার দিচ্ছি, তখন উৎপাত সংসানে হওয়া শুরু করেছে। আর এটা কম বেশি হতেও থাকে সব জায়গাতেই। বান রোগীতে বেশি হয়, আর অন্য রোগীতে এত কিছু হয় না। কারণ অন্য রোগীরা চৌসার ক্রিয়া হয়, ধরো কারোর গ্রহদোষ হবে, সেটার জন্য চৌসার, কারণ তার দুর্ভাগ্যকে, তার যে দুর্ভাগ্যের অড়া, সেটাকেও আমরা ওখানে শেষ করি। হ্যাঁ, ওখানে সমাপ্তিকরণ করি। তো সব কাজেতেই আমরা এইগুলো ব্যবহার করি। কিন্তু বানের ক্ষেত্রে সমস্যা হয় যে এরা অনেক বেশি উপদ্রব করার চেষ্টা করে। কারণ চার মুয়াক্কেল নিয়ে আসে তাকে, চার মুয়াক্কেল আহার গ্রহণ করে, সেটা আহার গ্রহণ, তখন তাকে কিন্তু তুমি অনুরোধ করছো, আপনি দয়া করে, বা তুমি, তুই, যে যেরকম সম্বোধন করে সেরকম। অনেকেই মাকে তুই বলে, অনেকেই মাকে তুমি বলে, সেরকম যে যেরকম ভাবে করে। আমি তুমি বলেই সম্বোধন করি, অ্যাকচুয়ালি আমি তুমি বলেই অভ্যস্ত। তুমি বলে, আমার যজমান ক্লায়েন্টের কাছে তুমি যেও না, দয়া করে তুমি পঞ্চভূতে বিলীন হয়ে যাও। এই তুমি আহার দেওয়া হচ্ছে, আমি অমুক, আমার গোত্র এই, আমার যজমান অমুক, তার গোত্র এই, তুমি এর পিছনে যেও না, এই আহার তোমাকে দিয়েছি, তুমি গ্রহণ করো। যদি সম্ভব হয় তো আমি আবার তোমাকে আহার দিয়ে যাবো এখানে, তুমি ওর পিছু আর করো না। এটা বললে শুনে? এখনো পর্যন্ত তো শুনছে। আচ্ছা, তাই শোনে, ওর কাছে উপায় নেই, আমি সব উপায় বন্ধ করে তারপরে তাকে অনুরোধ করছি। মানে এই দিকে না শুনলে ওই দিকটা হবে। হ্যাঁ, তোকে পুলিশ ধরে নিয়ে গেছে, তারপরে বলছি তুই কিন্তু কিছু করিস না বাবা, হ্যাঁ তুই চলে যা। তোকে তো ধরেই নিয়েছে, আমি তো চার মুয়াক্কেলের কাছে ওকে ফেলেই দিয়েছি, কিন্তু অনুরোধ করছি। তার কারণ আমি তাকে বলছি তুমি চলে যাও, বিলীন হয়ে যাও। কারণ অন্য কোনো মানুষকেও তুমি ধরো না, আচ্ছা, বিলীন হয়ে যায়।
সেই ক্ষেত্রে যখন আমরা এইগুলো করে এসে তাকে আরো কিছু ক্রিয়া হয় আমার, সেই ক্রিয়াগুলো করে তাকে কবচ প্রদান করা হয়েছে। আজকেও সে ভালো আছে, আজকে সে ভালো আছে, তার বাইট চলছে, আজকে ব্যবসা করছে। এটা কি হয়েছিলটা কি? একে মৃত্যুমুখী বান মারা হয়েছিল। সে তো বুঝলাম, মানে কেমন, মানে সেটা কিরকম ভাবে মেরেছে, এই জিনিসপত্রগুলো কিরকম ছিল? হ্যাঁ, এর বাড়ির পরে বাড়ির থেকে মাটি এক সময় যখন ওই হয় না বিভিন্ন রকম মাটি খুঁড়েছে কাজের জন্য, তখন বেরিয়েছে এরকম প্লাস্টিকের পোটলার মধ্যে, এর ব্যবহার করা কাপড়ের মধ্যে বিভিন্ন রকম মন্ত্র দিয়ে জিনিস ছিল, ওর ভিতরে বিভিন্ন রকম জিনিস। এবার তো অনেকদিন হয়ে গেলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। একটা লেবু ছিল বোঝা যাচ্ছে, সুই, অনেকগুলো সুই ছিল, কয়লা ছিল, তো জেনারেলি এটা চিতারি কয়লা হয়, যজ্ঞের কয়লা বা চিতারি কয়লা, আর এমনি তো কাঠ কয়লা কেউ দেবে না। হাড় ছিল, হাড্ডি ছিল, এগুলো ছিল ওর ভিতরে, পালক ছিল ওর ভিতরে, তারপরে হচ্ছে তোমার বড়শি ছিল। আচ্ছা। ওর ভিতরে একটা ছবি আঁকা ছিল, ছবির মধ্যে মানে তোমার এরকম ভাবে ত্রিশূল দেওয়া, বিভিন্ন দিক দিয়ে শুল এসছে, বন্ধন এসছে, ওই ছবিটার মধ্যে অঙ্কন ছিল, এর মধ্যে মন্ত্র ছিল, বিভিন্ন রকম মন্ত্র লেখা ছিল, ডাইনির একটা ছবি ছিল ওর ভিতরে। তো এগুলো পরে যখন ওরা পায় তখন নিয়ে আসে আমার কাছে, তো সেটাকে তখন আমি দেখে তো ইনঅ্যাক্টিভ এমনিতেই সেটা সেই সময় কিছু আর ছিল না, তবে সেটা রিলিজ হওয়ার পর আর একটু সুস্থ হয়ে যায়। তার হেঁচকিটুকু যতটুকু ছিল আস্তে আস্তে সেই হেঁচকিটাও ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো সব ঠিক হয়ে গেছিল, তার শুধু হেঁচকিটা ছিল। সে যখন আমাদের ইন্টারভিউ দেয় তখন কিন্তু সে বলে যে আমার শুধু এই হেঁচকিটা আছে, এত তাড়াতাড়ি তো যাবে না, এটা একটু সময় নেবে, চলে যাবে, মানে কি কনফিডেন্ট দেখো, চলে যাবে আর কিছুদিন বাদে, ও কোনো ব্যাপার না। যে লোকটাকে ডাক্তার বলেছিল যে আর কিছুদিন বাদে বাড়ির লোকজনকে দেখিয়ে নাও, বাড়ির লোকজনকে দেখিয়ে নাও আর কিছুদিন বাদে, সেই লোকটাই আজকে জীবিত, ব্যবসা করছে। দেখো, এটা আমি ভগবান নই, আমি ভগবান নই আর কোনো রুগীকে বাঁচিয়ে দেবো এও দাবি করি না। মায়ের আশীর্বাদে ঠিক হয়ে গেছে। তুমি বলতে পারো তো তুক, আমি বললাম চলো তুক, হতেই পারে। আরে তুকে তো বেঁচেছে রে বাবা, হ্যাঁ, তো এই নয় তুক এক দুবার হয়, আমার সঙ্গে একটু বেশিই হয়। হ্যাঁ, এক বাচ্চা জন্মেছে, তো সেই বাচ্চা মেডিকেল কেস, বাচ্চা জন্মেছে, ডক্টর বলছে অনেকদিন লাইফ সাপোর্ট ছিল, মানে জন্মের পর থেকেই লাইফ সাপোর্ট, মানে বিভিন্ন রকম NICU এরকমই কিছু ওয়ার্ড আছে, একটা ICU আছে, NICU আছে, মনে হয় ICU ICCU আছে, ও কিছু হবে, ICCU তো এরকমই কিছু হবে, মানে অ্যাডাল্ট, মানে বাচ্চাকে মা 1 মাস হয়ে গেছে, মা রিলিজ হয়ে গেছে, বাচ্চা এখনো তখনও ওখানে। কেন? শারীরিক কন্ডিশন একদম ঢিলা, সাপোর্টে। তো তিনি তার গার্ডিয়ানকে ডেকে নিয়ে বললেন যে আমাদের সাপোর্টটা খুলে দিতে হবে এবার। তো সাপোর্ট খুলে দেওয়া মানে আর কিছু উপায় নেই। হ্যাঁ, শুক্রবার মনে আছে আমার এখনো, শুক্রবার দিন সন্ধ্যেবেলার চেম্বার, এখন তো আমি আর সন্ধ্যেবেলা চেম্বার করি না, সকাল থেকে চেম্বার হয়, বয়স হয়ে গেছে বলে। সন্ধ্যেবেলার চেম্বারে এসেছিল দাদু দিদা, সব ঘটনা আলোচনা হলো। আমি বললাম যে 0 চান্স নিতে পারো, যদি চান্স নাও তাহলে আমি চান্স নিতে পারি, বাজি লাগাতে হবে। তুমি ভেবে নাও তোমার এই টাকাটা শেষ, জলে যাবে তোমার এই টাকাটা, এটাই একটা চান্স। আরে আমি তো ভগবান নই, ডক্টর বলে দিয়েছে, আমি চান্স ছাড়া তো আর কোনো জায়গা নেই রে ভাই। আমি বললাম চান্স নিতে পারো, যদি হয় ওকে, নিতে চাও কি? বলো হ্যাঁ নেবো। ওরও বাইট আছে, ওর মায়েরও বাইট আছে। আচ্ছা, মিথ্যে নয়, সত্য ঘটনা অবলম্বনে। সত্য ঘটনা, হ্যাঁ, ওরও মায়ের বাইট আছে।
এই অশোক মহারাজ কিছু করেনি ভাই, এই টুকটাক লেগে যায়, ওই তুক লেগে গিয়ে মানুষের জীবন পাল্টে যায়। আমার কি আছে, আমি তো কোনো ক্ষমতাধারী নই রে ভাই, মানে এমনি সাধারণ মানুষ। 1.5 দিনের মধ্যে রেজাল্ট, বস। ওই ওই ওয়ার্ডটায়, আরে আইসিইউতে লোককে ঢুকতে দেয় না, ওই ওয়ার্ডে যে যারা ছিল, ঠিক আছে, তো থাকে না এই যে নার্স গুলো, বড় বড় নার্স গুলো থাকে, প্রচন্ড করা, তো সব অবজার্ভ করে না। ডে 1 ডে 2, ডে 2 তে রিকভার স্টার্ট, ঠিক আছে। শনিবার, শুক্রবার এসছে, শনিবার কাজ হয়েছে, রবিবার ডে 2 স্টার্ট কাজ, রেজাল্ট দিতে শুরু করে দিয়েছে। তো নার্স ওকে ধরেছে, তুমি এটা কি করছো? বলেছে যে আমাকে একজন দিয়েছে করতে বলেছে। নার্স তাকে পারমিশন দিয়েছে তার নিজের জিম্মাতে, তুমি করো। সেই বাচ্চা মায়ের কোলে খেলছে এখনো, শুভ অক্ষয় তৃতীয়ার মেসেজও পাঠিয়েছে। হ্যাঁ, তো বাচ্চার নাম নেই, সেই বাচ্চার নামকরণ করে তারপর কাজ করেছি। এটা বান নয়, কেউ বান মেরেছে যেরকম বাঁচানো যায়, কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা চলে এলো এই তুকের গল্পে, কিন্তু এখানে তো বান ছাড়া ব্যক্তিকেও কিন্তু এই চৌসার খণ্ডন এগুলো করেই বাঁচানো হয়েছে। আচ্ছা, ওই যে ঘোরানোটা, যেটা পুষ্করণী ক্রিয়া বললাম, খণ্ডন রেগুলার মেরেছে, উত্তরা ক্রিয়ার মতন রেগুলার মেরেছে। আচ্ছা আচ্ছা, রেগুলার মেরে ও বাচ্চা হসপিটাল থেকে মায়ের কোলে। ডক্টর তার ক্রেডিট নিক, আমার কোনো যায় আসে না, আমি ক্রিয়া করেও ক্রেডিট নিব না, কারণ আমার দেওয়ার ক্ষমতা নেই। আমি যদি প্রোডাকশন হাউস হতো, আমি যদি দিতে পারতাম, তাহলে তো আমি ওর মাকেই বলতাম যে চান্স কিসের, 100%। আমি মানুষকে সাহস দিই 100% কথা না বলে। আমি দেনেওয়ালা কে? আমি দেনেওয়ালা কেউ নই ভাই। আমার পকেটে মাল নেই যে আমি দেবো তোমাকে, না আমার আলমারিতে আছে, না আমার কারখানাতে তৈরি হয়। অনেকে বলে এই বশীকরণ করতে কত, তাহলে ক কিলো নেবে, কিলো দরে বিক্রি হচ্ছে, নিয়ে যাও। তাকে জিজ্ঞেস করি কোন বশীকরণ করবি, সেটা বলতে পারে না, বশীকরণের খরচ কত জিজ্ঞেস করে। আরে একে এক ধরনের বশীকরণ আছে রে বাপ। তোর কেস শুনলাম না, তোর কেসের বিশ্লেষণ হলো না আমার কাছে, কেন গেল, কোন অ্যাঙ্গেলে গেল, কিসের ভিত্তিতে তোর বশীকরণের প্রয়োজন তা জানলাম না, তোকে আমি কোন কিলো বলবো? তাই মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় যে ভাই কোন বশীকরণ করবি বল। মানে 1 কিলো লাগবে, সেটা আলু লাগবে না পেঁয়াজ লাগবে সেটা বলতে হবে, গিয়ে বলে 1 কিলো লাগবে। সাদে বলে না যে তার বাপের কি আর কার বাপের কি, এই ক্ষেত্রগুলো মানুষ বোঝে না। তো সেই মানুষটা বাচ্চাটার নামকরণ করে তার ক্রিয়া করতে হয়েছে, সেই নামটা আজও আছে, আমি তো ডাকি। তো এই তন্ত্রক্রিয়া যেটা আমরা অদৃশ্য দুনিয়ায় দেখি, এই অদৃশ্য দুনিয়ায় এই কামাল দেখাচ্ছে। আজকে অদৃশ্য দুনিয়ায় লোকের বান কাটছে, ভৌতিক বান হোক, যে ধরনেরই বান হোক, আবার সাধারণ মানুষের ভাড়া বিপত্তিকেও কাটাচ্ছে। আমি তো কাটাচ্ছি না কিছু। আচ্ছা, আমি তোমায় সাবজেক্ট, হ্যাঁ, আমি তোমায় কোনোদিনও না এই ছবি আঁকতে দেখিনি, মানে এই মানুষের মতো ছবি এঁকে তার মধ্যে কিছু করতে আমি দেখিনি। এই ছবি আঁকাই কেন জিনিসটা, ছবি আঁকার কনসেপ্টটা কি কনসেপ্ট? ছবি আঁকার মধ্যে মন্ত্রোক্ত জিনিস, দুটো জিনিসের উপরে তুমি তিনটে জিনিস, 4টে জিনিস, 5টা জিনিসের উপরে তুমি দেখোনি কেন। অ্যাকচুয়ালি ওই কাজগুলো এখনো সবার সামনে তোলা হয়নি। ছবি আঁকার ক্ষেত্রে তুমি আমার ফেসবুকের মধ্যে আছে, মন্ত্র লিখছি আমি কাপড়ের ওপরে। হ্যাঁ, তো কাপড়ের ওপরে তো এটা আছে। ছবি আঁকার যেরকম পুতগুলির ক্রিয়া আমার হেরিকেনের ওপরে ছবি আঁকা আছে, মানে মানুষের মতনই ওর মধ্যে বিভিন্ন মন্ত্র আছে, লেখা আছে, পুতমুলি ক্রিয়া। ওটা বশীকরণের ক্ষেত্রে পুতমুলি ক্রিয়ার ব্যবহার হয়। অনেককে দেখেছি মাথা আঁকে,
পুরো বডিটাকে আঁকে, এক একটা পার্টকে আবার ভাগ করে, ঠিক আছে, ভাগ করে প্রত্যেকটা পার্টে একটা করে কিছু একটা মন্ত্র, সাংকেতিক চিহ্ন বা হ্যাঁ মন্ত্র, হ্যাঁ এগুলো ব্যবহার হয়। এগুলো তো আমি তোমায় দেখিনি রবীন্দ্র ভট্টাচার্য। এটা দেখোনি তুমি তার করো? কারণ, হ্যাঁ হ্যাঁ এগুলো করতে হয়। তো এই যে যে মন্ত্রগুলো মানে যে ছবিগুলো আঁকা বিভিন্ন জিনিসের উপরে হয়, মরার কাপড়ের উপরে হয়, হুম আকন্দ পাতার উপরে হয়, নিম পাতার উপরে হয়, হুম উচ্ছে পাতার উপরে হয়, বাঁশ পাতার উপরে হয়, মানে আমি যতটুকু যেগুলো করি, ভোজপত্রের উপরে হয়, সাদা পৃষ্ঠার উপরে হয়, তারপরে হচ্ছে তোমার হলুদ রঙের পৃষ্ঠার উপরে হয়, হুম সাদা পৃষ্ঠাকে হলুদ রং করে সেটার উপরে হয়, সাদা পৃষ্ঠাকে কালো রং করে সেগুলোর উপরে হয়, হয় অনেক কিছুর উপর। তারপরে ক্লায়েন্টের যার উপরে কাজ হবে তার জিনিসের উপরে ছবি অঙ্কন করে, মরার কয়লা দিয়ে ছবি অঙ্কন করে হয়, এই ছবিটা দিয়ে তারপর কি পাঠাতে হয়, জিনিস চালানো হয়, চালানো হয়? আচ্ছা আচ্ছা। আইডেন্টিফাই করা হয় মন্ত্রোক্তভাবে, সেটাকে পুনর্জীবিত করে আমরা কল্পনা করি। তা আমি পুতুলই বানিয়ে ফেলি। হ্যাঁ আমি তোমাকে আমাকে পুতুল পুতুলের দেখে, উপরে সব থেকে বেশি দেখবে যে পুতুল হ্যাঁ। বানিয়ে ফেলি, পুতুলের ওপরে এই জিনিসগুলো, পুতুলের ভিতরে জিনিস যা পুতুলের ওপরে মানে পুতুল বানানোর পর ওই ছবি জিনিস তৈরি করে সেটাকে মোড়ক করা হয়, মন্ত্র লিখে দেওয়া হয়। অনেকের মাইগ্রেন, মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না, মাথা সারাক্ষণ ভারী হয়ে থাকে, ওই মন্ত্র দিয়ে তার মাথার মধ্যে র্যাপিং করে ক্রিয়া করা হয়, পায়ের মধ্যে দিয়ে র্যাপিং করে ক্রিয়া করা হয়, গুজ্জদ্বারের মধ্যে গুজ্জদ্বারেতে র্যাপ করে ক্রিয়া করা হয়, জনিদ্বারেতে লিঙ্গতে এই ক্রিয়া হয়, ধ্বজভঙ্গ রোগ, নলটুনি বান, আচ্ছা আচ্ছা। লিঙ্গচ্ছেদ করে গোবরের পুতুল বানিয়ে তার লিঙ্গ তৈরি করে তার লিঙ্গ কেটে ওখানে ক্রিয়া করে দেওয়া হয়। নানা রকম আছে, লিঙ্গের মধ্যে সুই ঢুকিয়ে ওইরকম ছবির ঝান্ডা তৈরি করে করা হয়, চালান যায়, হয় বিভিন্ন আর রকম। এই তন্ত্র সবই বান, সবই বান। সব বান। আচ্ছা, আর এই বান তন্ত্র সাধনা এর সাথে শ্মশানের কি সম্পর্ক, মানে গুরুত্বটা কতটা? বানের সঙ্গে শ্মশানের একটা বড় গুরুত্ব আছে। আচ্ছা হ্যাঁ, সেই শ্মশান কাঁচা শ্মশান হওয়া দরকার, পাকা শ্মশান হলে কার্যকর নয়। আচ্ছা। সেই শ্মশান অন্ধকারজনিত শ্মশান হওয়া দরকার, নিরালা শ্মশান হওয়া দরকার। সেই শ্মশান যদি ৩ রাস্তার মোড়ের দিকে হয়, জেনারেলি মোড়েতে হয় না, ৩ রাস্তার সংযোগস্থল হয়, ভালো হয়। তার থেকেও ভালো হয় সেই শ্মশান পাশে যদি পুষ্করণী থাকে, বহমান জল থাকে, তাহলে সেই শ্মশান সব থেকে বেশি উৎকৃষ্ট, বহমান জলে সব থেকে বেশি উৎকৃষ্ট। একদম অন্ধকার জনিত জায়গা থাকবে, একদম নিরালা থাকবে, আর চারপাশ যদি ফাঁকা থাকে তাহলে সেই শ্মশান ভালো। আবার কিছু শ্মশান জঙ্গলের মধ্যে আছে, সেই শ্মশান আরেকটু ভয়ানক। ভয়ানক। ভালো এবং ভয়ানক। আচ্ছা আচ্ছা। সেই শ্মশানগুলোতে কাজ করা যায়, এবং সেই শ্মশানগুলো যেহেতু ঊর্জা অনেক বেশি, সেই বান মারতে সুবিধা হয়। মানে তুমি শ্মশান জাগালে, জিনিস তৈরি করে নিয়ে গিয়ে সেখানে ইনপুট করলে, ওখানে কেউ মারা গেছে সেখান থেকে অস্থি নিলে, সেখানে অস্থি জাগিয়ে তার মধ্যে ইনপুট করলে, চিতার মধ্যে অর্থাৎ ভগের মধ্যে জিনিস ঢোকালে, কবরের আছে কিছু কবরের মধ্যে ঢোকালে, কবর কুড়ে তার বডির মধ্যে জিনিস দিয়ে দেন, কবর র্যাপিং করে সেই কবরের বসে তুমি জব করে চালান চাললে, তো এটা নানা রকম এর বান মারার পার্ট আছে। তো খারাপ জায়গায় এই মুহূর্তে আমরা ঢুকতে চাইছি না, এগুলো খারাপ জিনিসের মধ্যে যায়। ভালো কাজের জন্য তোমার শ্মশানে শুধু আহারটুকু যায়, এছাড়া আর কোনো কাজ নেই ভালো কাজের জন্য। আর শ্মশানে যজ্ঞ করতে পারো, বাট এইগুলো সব পীঠস্থানের শ্মশানগুলোতে যজ্ঞ করে মজা আছে কাটানোর জন্য, এদের উপকারের জন্য। তবে যতক্ষণ না তাকে তুমি বন্ধন দিচ্ছ, পূর্ণ বন্ধন দিচ্ছ, ততক্ষণ চেষ্টা করবে এদের এই ধরনের জায়গা না নিয়ে যাওয়া একলা। দ্বাররক্ষী রাখতে অ্যাটাক হয়ে যেতে পারে, তো এই কারণে না নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা এদের বলে দেবে, যেটাও আমি বলে থাকি এদেরকে, এরকম এরকম জায়গায় তুমি যাবে না। যাদের ওপরে বান ক্রিয়া হয়ে থাকে, বারবার বলি যে ছাদের ধারে যাবে না, ফেলে দিতে পারে, উঁচু জায়গায় যাবে না, ফেলে দিতে পারে, রাত্রে একলা উঠবে না, সেখানে সব প্রবলেম থাকতে পারে, ধরে নেবে আবার ফেলে দিতে পারে। কোনো বাঁশ বাগানে এই ধরনের জায়গা, শেওড়া গাছের তলা, গুয়ে বাবলা গাছের তলা, এইসব জায়গায় যাবে না। কোনো হন্টেড এরিয়াতে, হন্টেড প্লেসে, হন্টেড হাউসে তুমি যাবে না। কেউ মারা গেছে তার ধারে পাশে তুমি যেও না, সুইসাইড করছে বা অ্যাক্সিডেন্ট পয়েন্ট, সুইসাইড পয়েন্ট তুমি যেও না। রেকটিফাই হয়ে যাও, শোধন হয়ে গিয়ে বন্ধন হয়ে যাক, দেন তুমি তারপরে যাও। দেন তুমি দেবে, তাবিজ দেবে। হ্যাঁ, কবজ তো যাবেই, বন্ধন কবজ তো যাবেই। বন্ধন কবজ না গেলে হয় না।
যে তুমি কবজ বা তাবিজ আর পাথর, ঠিক আছে, দুজনের সেপারেট কাজ আছে, বাট কোনো একটা কাজ যদি সিমিলার হয় এই দুটোর, তুমি কোনটাকে প্রেফার করবে? সিমিলার হয় না। সিমিলার হবে না, না, দুটোর কাজ আলাদা। সিমিলার হয় না, তার কারণ হচ্ছে যে কবচ তৈরি করতে গেলে যে নিয়মগুলো বা যে প্রয়োগগুলোর ওপর থেকে গিয়ে কবচ আসে, সেই প্রয়োগগুলো, আমার ক্ষেত্রে বলছি, অন্যের ক্ষেত্রে জন্য না, সেই প্রয়োগগুলো তোমাকে সমস্যার সমাধান ঘটায়। ঘটানোর পর আমার যে কবচ তৈরি হয় তার মধ্যে আমি কিছু জিনিস দিই, মানে আমাদের বনস্পতির ওপরে কিছু জিনিস দৈবিক দেওয়া হয়, কিছু জিনিস ভৌতিক, আদি ভৌতিক দেওয়া হয়। তো তার মধ্যে 2 থেকে 3টে, আমরা যদি 4টে সাবজেক্টের উপরেই কবচটাকে তৈরি করি, তার মধ্যে একটা সাবজেক্ট ভৌতিক থেকে আদি ভৌতিকের, যেটা মহাভৌতিক, অর্থাৎ না সে আত্মা প্রেতাত্মা আর না সে দেবদেবী, তার মাঝখানের যারা, ঠিক আছে, এই চর বা অনুচর সহচরীরা, এরা এই খাবার দেওয়ার বদলে, ক্রিয়ার বদলে, আহ্বানের খাবার দেওয়ার বদলে তারা আমাদেরকে কিছু জিনিস দিয়ে যায়। আচ্ছা, সেই সামগ্রীগুলো কবচে যায়। আমি কিছু দিলাম, ভগবানের দেবদেবীদের, মায়ের, মা রক্ষিণী, কৃপাময়ী, মা কাল, এদের জিনিস দেওয়া হলো, আর তার সঙ্গে ওটা যায়। যেরকম আমার কবচের মধ্যে 2-4টে গুজ্জ জিনিস বলে দিচ্ছি, কিছু যায় আসে না আমার তাতে। তারা মায়ের ব্যবহারিত, অর্থাৎ মাকে নিবেদন করা কাপড়ের টুকরো যায় আমার কবচে। মায়ের মাথার সিঁদুর যায়, গুরু বামদেবের গলার বিল্লপত্রের পত্র যায়। আমি একদিন তুলি, বছরে সারা বছর কবচ চলে, মানে ওই জিনিস দিয়ে সারা বছর হয়। একটি বিশেষ দিনের বিশেষ মুহূর্তেরই লাগে ওটা। আচ্ছা, রোজকার জিনিস এনে এনে দিলে হবে না, বিশেষ দিনের বিশেষ মুহূর্তে, বিশেষ দিনের বিশেষ মুহূর্তে, বিশেষ দিনের বিশেষ মুহূর্তের মা কামাক্ষার কাপড় দিতে হয়। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন, মহারাজ আপনি মা কামাক্ষার অরিজিনাল পান? কি পাই আমার জানার দরকার নেই, কিন্তু আমার বাড়িতে অম্বাবচী হয়, সেই কাপড়টা কিন্তু আমি দিই। আচ্ছা আচ্ছা, এবং আমার বাড়িতে অম্বাবচীর জিনিস আমি, রেকর্ডিং আছে ভাই, আমার জীবন দশায় 2বার হয়েছে, সেই কাপড় সংগ্রহ করা আছে, সেই কাপড় এখন আমি প্রয়োগ করি কামাক্ষার কাপড়ের সাথে সাথে। ওটা তো কোনো ফলস না। আমার মায়ের ওই দিনের, মানে আমাদের আক্ষেপ ছিল, অম্বাবচীর দিন আমরা ঘরে বসে, মায়ের জায়গা পরিষ্কার হচ্ছে, তো আমরা হচ্ছে যে আমরা কামাখ্যা যেতে পারবো না, মানে অম্বাবচীতে আমরা জেনে বেরোতে পারবো না। এ তো আমাদের কারোরই কোনোদিনই এটা হবে না, কারণ মাকে ছেড়ে কি করে যাব? মায়ের ভোগ হয় রোজ, মাকে ওইভাবে রাখা। সেই বছরই মা দেখালো যে আমি আছি রে শালা, জানতো যেতে হবে না তোকে কামাখ্যা। আমার মা আমাকে কোনো কিছুতে অপূর্ণ রাখেনি, কোনো কিছুতে না। যা আমি ভেবেছি, যা আমি চেয়েছি, আর যা আমার জন্য দরকার সব দিয়েছে। আচ্ছা, কাউকে জবাব দিতে হলে সেটাও দিয়েছে। আমি দিতে পারিনি জবাব, কিন্তু মা দিয়েছে জবাব। সেদিন মা আমাকে আবার জবাব দিল, এটাই তোর কামাখ্যা ধাম। সেটার রেকর্ডিং আমি করেছি, সেটার ছবি আমার মোবাইলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, ওখানের কাপড় আমরা সাদর আনন্দে ওটাকে ভিজিয়ে কাপড়কে সংগ্রহ করে রেখেছি, সেটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো কিছু জিনিস, বিশেষ বিশেষ জিনিস আছে যায়, আদি ভৌতিক, মানে ভৌতিকের যেগুলো যায়, বিভিন্ন রকম জিনিস যায়। ওইটা সিক্রেট। হ্যাঁ, ভৌতিকের যায়, আদি ভৌতিকের ব্রহ্মদৈত্যী, বেতাল, ইয়াক্ষিনী, ডামরি, এরা জিনিসপত্র যা যা পাই সেগুলো দিই ওর মধ্যে।
সেগুলো দেওয়া হয়। মন্ত্রের মধ্যে আমরা লুসি চামড়িনের ব্যবহার করে থাকি, গোগা জাহার পীর, লোনা ফকির, এদের ব্যবহার অনেক জায়গায় আমাদের কবচের মধ্যে শক্তি আনার জন্য। আজকের ঘটনাটাও তাহলে ভালোই একটা মানে কষ্টদায়ক ঘটনা ছিল। হ্যাঁ, সেই সময় থেকে না, কষ্টদায়ক ঘটনা ছিল বলা ভুল। তার কারণ হচ্ছে যে সেই মানুষটা কষ্টের মধ্যে থেকে আজকে বেঁচে ফিরেছে। আবার সেই বাচ্চাটা, কোলের বাচ্চাটাও তো মায়ের কোলে খেলছে, কষ্টের মধ্যে থেকে ভালো হয়েছে। তো আজকের ঘটনাটা পীড়াদায়ক নয়, আনন্দদায়ক, যে হ্যাঁ হ্যাপি এন্ডিং। হ্যাপি এন্ডিং মানে বুঝতেও পারেনি তার সাথে মিরাক্কেল, এটাকে একটা মিরাক্কেল বলা যেতে পারে। মানে শেষ মুহূর্ত থেকে তার মায়ের বাইট, সে মা কাঁদছে, শিকার আছে, স্বীকারোক্তি আছে, ডক্টর দিয়েছে এই ঘটনা, আমার সন্তান তো বেঁচে আছে। এবং আমার সামনের ঘটনাটা, বাইকটা এরকম না, বাইকটা অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান আমার পাশে বসে আছে, আমি বসে আছি, আমার বাবা পিছনে বসে আছে, সবাই ঘিরে, 7ই জুলাই মায়ের জন্মদিন, সবাই রয়েছে। তো সে স্বীকারোক্তি দিচ্ছে আমার সন্তান বেঁচে আছে আজকে মা রক্ষিণীর জন্য। সবার মাঝে সে বলছে, তো আমার ক্যামেরাম্যান চালিয়ে দিয়েছে, সুন্দর কথোপকথন চালিয়ে দিয়েছে, তাদের কোনো আপত্তিও নেই তাতে। বাইটে আজকের দিনও বাইট চলে, কেউ দেখতে চাইলে দেখাতে পারবো, কোনো ঢপবাজি কিছু নেই, কোনো ওর এমনি রেকর্ডিং এতে নয়। যাও গিয়ে দেখে নাও আমি যে ঘটনা বলছি সে ঘটনার এদিক ওদিক হয়েছে কিনা। খুব সুন্দর লাগলো, আমার তো ঘটনাটা ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছেন আর কোথা দিয়ে শুনছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। সত্যটা ভয়ঙ্কর।